ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে শাহাদুল এবং কৃষ্ণকমল দাদা। তো এই পর্যায়ে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। সেই সাথে আপনারা আছেন তো ক্যামেরার ওপাশে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। তো দেখার বিষয়টি কেন বললাম, কারণ আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর পাশাপাশি আমরা এখন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, অনলাইন যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই মোটামুটি অ্যাক্টিভ। তো এই মুহূর্তে চলছে ভূতবেলা। আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে ভয়ঙ্কর কিছু ঘটনা রয়েছে, আপনাদের পাঠানো মেইল রয়েছে, এবং এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ভূতবেলা দারুণভাবে জমে উঠবে। তো যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমার হাতে থাকা প্রথম মেইলটিতে, যেটি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের মধ্যে থেকেই কেউ একজন। সরাসরি চলে যেতে চাই সেই মেইলটিতে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমার নাম মনোয়ার হোসেন। বর্তমান ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। স্থায়ী ঠিকানা শাপলা মিল, দক্ষিণ ধানঘোড়া, গাইবান্ধা সদর। এই প্রথম রেডিও সেন্টারে কোনো ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আমি আমার এক বড় ভাইয়ের কাছে থেকে সংগ্রহ করেছি। আগেই বলে রাখি, ঘটনাটা যার সাথে ঘটেছে তার দাদা একজন কবিরাজ ছিলেন। দাদা ভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। প্রায় ১৮ থেকে ২০ বছর আগের ঘটনা। তখন নাকি সেই গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনাগুলো ঘটত। আমাদের বাড়ি থেকে ৬ থেকে ৭টা বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। উনি তখন জওয়ান ছেলে, প্রায় সময়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। একদিন রাতে উনি বাজার থেকে বাসায় ফিরছিলেন। গ্রামে তো এক একদিন এক এক জায়গায় হাট বসে, তো ওই দিন যে হাটটি বসার কথা ছিল সেটি কিছুটা দূরে অবস্থান করেছিল সেদিন। আর সেদিন হাট ভাঙা পর্যন্ত তিনি হাটে ছিলেন। হাটে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা একা বাড়ি ফিরছিলেন। দেরি হওয়ায় সে ভাবল শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। যেমন ভাবনা তেমন কাজ, সে হাঁটা শুরু করলেন। হঠাৎ করে তার মনে পড়ল যে পথ দিয়ে যাবেন ওই পথে তো একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা হয় শুনেছিলেন। কেউ কেউ নিষেধও করত ওই রাস্তা দিয়ে যেন না যাওয়া হয়। উনি এসব কিছু জানতেন, তারপরও ওই দিন ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। আকাশে পূর্ণিমা ছিল। উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করলেন, হঠাৎ বাঁশঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগে। তারপর তখন ছিল আবার শীতকাল। ওনার কাছে কেন জানি একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না তখন। ৭-৫ ভাবতে ভাবতে উনি আবারও হাঁটতে থাকেন। কয়েক মিনিট হাঁটার পর তার বাম পাশের বাঁশঝাড়টা মনে হলো খুব জোরে ২-৩টা ঝাঁকুনি দিয়ে আবার থেমে গেল। উনি একটু চমকে যান, কিন্তু কিছু না ভেবে আবারও হাঁটতে থাকেন। এর কিছুক্ষণ পর আবারও তার পাশে সেই একটু ঝাঁকুনি হলো। এবার ঝাঁকুনিটা মনে হচ্ছে একটু বেশি হলো। তারপর উনি মনের সাহস সঞ্চার করে জিজ্ঞাসা করলেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন তিনি। কিছুদূর সামনে যেতেই একজন সাদা দাড়িওয়ালা, হাতে তসবি সহ সাদা টুপি এবং জোব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। প্রথমে মানুষ মনে হলো, কিন্তু একটু ভালো করে খেয়াল করতেই তিনি দেখলেন মানুষ যেভাবে হেঁটে আসে তার গায়ে তেমন একটা অসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যাচ্ছে না। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন সমানভাবে কোনো স্মুথ একটা পানির উপর ভেসে আসলে যেমন হয় ঠিক সেভাবে আসছেন। তারপর কাছে আসতে দেখলেন উনি ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে সেখানে থমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিন আসবি না। এখানে অনেক খারাপ জিন থাকে, এরপর আর কোনোদিন আসলে তোর ক্ষতি হয়ে যেতে পারে। এই কথা শুনে উনি ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, পেছনে ফিরে তাকাবি না। এ কথা বলে উনি আবারও ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো লোকটি অদৃশ্য হয়ে গেলেন। আর কিছু দেখা গেল না। উনি তারপরও ভয়ে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়েছিলেন সেখানে। তার যখন হুঁশ ফেরে উনি তখন তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। বাঁশঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার শরীরের চাদরটা পেছন থেকে কে যেন টানতে লাগলো। মনে হচ্ছে একটা মেয়েলি কণ্ঠে তাকে বলছে, লতিফ, তুই যাবি না, তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি। এরপর এমনটা শুনে উনি জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই উনি নিহাজ বলে ডাক দিতে দিতে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তার পরিবারের মানুষজন তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল। এরপর টানা প্রায় ১ সপ্তাহ ওনার খুব জ্বর ছিল।
আর বাড়িতে আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না। পরদিন ওই বাঁশ ছাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা অনেক আকাশে, অর্থাৎ অনেক উঁচু একটা বাঁশের মাথায় ঝুলানো, যা কোনো মানুষের পক্ষেই ওখানে ঝুলানো সম্ভব নয়। এরপরে লতিফ সাহেবের দাদা জানায় ওই লোকটির মানুষ নয়, জিন ছিল। ওনার দাদারই ছাত্র ওই রাতে লতিফ সাহেবের দাদার কাছে এসে ঘটনা বলে গিয়েছিল। এরপর ওই রাতের পর থেকে উনি আর কখনো একা চলাচল করে না, এবং ওই রাস্তায়ও কোনো মানুষ দিনের বেলাতেও শর্টকাটে চলাচল করে না। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা শুনলাম প্রথম মেইলটি আমাদেরকে পাঠিয়েছিলেন মনোয়ার হোসেন। আপনাদের কার কাছে কেমন লেগেছে ঘটনাটি আমাদেরকে জানাবেন। এরকম ঘটনা যদি আপনার কাছেও থেকে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeela@gmail.com। তো এই পর্যায়ে আমি ফিরতে চাই আপনাদের কথাবার্তাগুলোতে, দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। এই পর্যায়ে আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, আমরা সেই ভাইয়ের কাছে চলে যাব এবং তার সঙ্গে ঘটে যাওয়া এবং তার কাছে আজকে বেশ রোমহর্ষক ঘটনা আমরা উপভোগ করব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা মঞ্জু ভাই, আমরা আসলে যেহেতু আমি আপনার নামটি বলে দিলাম, তো আপনার ঠিকানা বলবেন, কোথা থেকে এসেছেন, এবং আমরা আপনার ঘটনায় চলে যাব। হ্যাঁ, আমার ঠিকানা পশ্চিম রাধাকৃষ্ণপুর এসকেজের পাশে থেকে এসেছি আমি। জি, আমি ঘটনা বলার জন্য এসেছি। জি, আচ্ছা। আমার চাচা এবং আমার চাচতো ভাই এবং আরো গ্রাম সম্পর্কে এক চাচা হয়, আমরা 3-4জন মিলিয়ে বোনারপাড়া মডেল স্কুলে গেছিলাম কাজে। আচ্ছা, কাজ রঙের কাজ করি আমরা, পেশাদারে রং মিস্ত্রি। আচ্ছা, কাজে গেছি। প্রথমে কন্ট্রাক্টর থেকে অ্যাডভান্স টাকা নিয়ে সাইটে পৌঁছলাম। সাইটে পৌঁছানোর পরে সেদিন ভালোই গেল দিনটা, সারাদিন কাজ করলাম। কাজ করার পর কাজ করিয়া সবাই আর কি হাত মুখ ধুয়ে বাজারে যাব। সন্ধ্যা লাগিয়ে গেছে। ওই স্কুলের ভিতরে 2টা লাইট খালি, একটা গেটের ভিতরে আর একটা হচ্ছে সে স্কুলের সামনে। যে আমরা স্কুলেতে কাজ করি সেই স্কুলটা ছিল 3 তলা। তা বাজার করিয়া বাজারে যখন গেছি আমরা হাত মুখ ধুয়ে বাজার করিয়ে আর কি নিয়ে আসলাম, যে রান্না করিয়া সবাই মিলে খাওয়া দাওয়া করি আর কি ঘুমাবো। পরের দিন তো সকালবেলা কাজে ধরতে হবে। তো সারাদিন আমরা কাজ করছি, যেগুলো আমরা ঘষা মাজা করছিলাম, যে গ্রিল, যেমন গ্রিল, সাইড ওয়াল, সেগুলো ঘষা মাজা করে রাখছিলাম। রান্না শেষ। আর স্কুলের সামনে আরও কয়েকটা গাছ ছিল মোটা মোটা, একটা বড়ের গাছ, একটা ছিল বট গাছ। তার পাশে সাইডে স্কুলটা। রান্না করানি শেষ, খাওয়া দাওয়া করিয়ে সবাই আর কি ঘুমাইছি। তখন তো অতটা কারেন্ট ছিল না সব জায়গাতে, আর ছিল মোমবাতি আর হেরিকেন। সেই হেরিকেনের আলোতে ঘরের ভিতরে নিয়ে যা রাখছিলাম রুমত। সব কিছু জানলা দরজা খোলা, জানলা দরজা যেহেতু খোলা খোলা বাতাস, হাওয়া, অনেক ধরনের হাওয়া টাওয়া ঢোকে ঘরের ভিতরে। ঢুকলে অনেকে দেখা যায় যে সমস্যা হয়, সমস্যার ভিতরে পড়ে। আমার ওই চাচতো ভাই আর আমি 2জন তো একসাথে খেতাঘর দিয়ে ঘুমাচ্ছি। জি, ঘুমানোর পর আমার চাচা ছিল, সেই চাচা রাতের বেলা দেখে যে শব্দ নাকি হচ্ছে, গ্রিলের আওয়াজ হচ্ছে। সেই 3 তলায় ঘষা মাজা দিছি, আমরা 2 তলায় এসে ঘুমাইছি। সেই 3 তলায় নাকি গ্রিলের আওয়াজ, খটর মোটর শব্দ, মানে গ্রিল ডাঙ্গাডাঙ্গির শব্দ, আর সাইডে হলে শিরিষ কাগজ দিয়ে ডলানির শব্দ আসতেছে। তারপর আমাকে ডাক দিল যে মঞ্জু চলো দেখি উপরত কে, যা দেখি 3 তলার ভিতরে কে ঘষে ওগুলো। তারপর ওখানে গেলাম, মোমবাতি নিয়ে গেছিলাম। মোমবাতি তো যাইতে নিভে গেছে, আর উপরে তো যাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তারপর
তারপর তা ম্যাচ ছিল আমার এই চাচার কাছে, সেই ম্যাচের আলোতে একটা লেখার ভিতরে আগুন লাগিয়ে নিয়ে গেছি। যখন আমরা ভিতরে গেছি যা দেখি যে কেউ নাই। তারপর বাথরুমের ভিতর থেকে আওয়াজ আসে, সেই বাথরুমের সামনে যখন গেছি বাথরুমের ভিতরে তখন দেখি যে ওখানে কেউ নাই। আচ্ছা আচ্ছা। তারপর ভাবলাম যে এটা হয়তো আমাদের মনের ভুল, জি, মনের ভুলেতে চলে যাচ্ছে এই জায়গা। তারপর আবার পিছনের দিক থেকে যে সামনে ঘুরবো, ঘুরিয়ে বারান্দার দিকে রওনা দেব, তখন এই চাচা ধাক্কা মারি ফেলাই দিছি। ফেলাই দিয়ে তার মাথার ভিতরে লাগছে, চৌকাঠের সাথে লাগিয়ে মাথাটা ফাটিয়ে গেল। তারপর ওখান থেকে চাচাকে নিয়ে দৌড়িয়ে চলে আসবে, ধরলে তো দৌড়িয়ে আসা যায় না, ভয়ঙ্কর জিনিসের ভিতরে, যেহেতু চাচা অ্যাক্সিডেন্ট হয়েছে আরো আতঙ্কের ভিতরে পড়ে গেছি আমরা, যে এখন এই 3 তলা থেকে নামিয়ে 2 তলায় যাব কিভাবে। তারপর 2 তলায় অনেক কষ্ট করে আসলাম। সে আগুন যে জ্বালাছিলাম লেখার ভিতরে, সে আগুন তো ওখানেই নিভে গেছে যাইতে। যাওয়ানোর পর আসানির সময় চাচার থেকে ম্যাচ চাই, ম্যাচ দেয় না, ম্যাচ নাই, ম্যাচ উদয় হয়ে গেছে। তারপর আমার চাচাতো ভাই লাজু ওকে বললাম যে চাচাকে নিয়ে এখন নিচের দিকে যাই, চল। আমরা 2জন ছোট, ভয় করি, অতটা মাথার ভিতরে ছিল না, কমন সেন্স ছিল না, তাই নিচের দিকে চলে আসলাম আমরা। চাচাকে নিয়ে চলে আসলাম, এমনি তো আতঙ্কের ভিতরে আছি, তার ভিতরে চাচাকে নিয়ে চলে আসানোর পর সেদিন রাতের বেলা ঘুমাইলাম, আর কোনো শব্দ আসে নাই। পরের দিন কাজ করছি, পরের দিন রাজু চা ছিল, সেই চাচা পরের দিন বলে যে আমি সাইডের ভিতরে থাকবো না, আমি বাড়ি চলে যাব। এই সাইডের ভিতরে অনেক ধরনের ভেজাল। তারপর চাচা বললো যে অ্যাডভান্স টাকা নিয়েছোস, অ্যাডভান্স টাকাটা দিতে হবে না, এটা শোধ করে দিয়ে তুমি চলে যাও। তারপর সেদিনও ছিলাম, সেদিনও সারাদিন কাজ করছি, করিয়া সন্ধ্যার সময় বাজার যাওয়ার ধরছি। সিকিউরিটি গার্ড নাই ওই স্কুলটার ভিতরে, তখন ছিল না, এখন হয়তো ছিল, অনেকটা উন্নত হয়ে গেছে এখন। তারপর কাজ শেষ করি, হাত মুখ ধুয়ে গোসল টোসল করে যে যার যার মতো চলে গেলাম আমরা বাজারের দিকে, বোনারপাড়া বাজারে যা বাজার করলাম, করে আবার নিয়ে এসছি। সেদিন রান্না করতে কেবল চুলেতে আগুন লাগিয়ে দিব, চুলেতে আগুন লাগিয়ে দিতে গাছ থেকে একটা কি যেন নামিয়ে যাচ্ছে, বিলের মতো দেখতে, মাথাটা চোখা আসিয়ে ওখানে ঘুর ঘুর করতেছি। তা আমার চাচা ওটা দেখিয়ে বলছে যে এটা গাছ থেকে কি নামলো রে, কিছু বুঝার বললাম না, বিলে তো গাছের উপরে উঠবে না অত রাতের বেলা। তখন বাজে আনুমানিক ধরেন 7টা থেকে 8টা, আর ওখানে মাঠের ভিতরে কোনো লোক ছিল না, স্কুলটার ভিতরে ওই 4জনই আমরা। 4জনের ভিতরে এখন আমরা 4জনে দেখছি স্পষ্টভাবে। 4জনে দেখানোর পরে দেখলাম যে গাছ থেকে নামিয়ে আসলো, নামিয়ে আসিয়া ওই চুলের সাইডে ঘুর ঘুর করতেছি। তা আমার লাজু ও ওখান থেকে একটা লাকড়ি নিয়ে ওটা একটা ডাং মারছি, মারার সাথে ওটা উদা হয়ে গেছে ওখান থেকে। উদা হওয়া যাওয়ার পর বলতেছে যে আমি বলতেছি যে তুমি যে ওরে মারলি, ওটা যদি এখন আসে আমাদের ঘরের ভিতরে আসে, হ্যাঁ ঘরের ভিতরে যদি আসে তখন আরো বিপদ হবে, এমনিতে কারণ নাই ঘরের ভিতরে। তারপরে ফের মোমবাতির যাতে নিবি যায় মোমবাতি, এখন সিঁড়িও তো উঠতে পারবো না আমরা। তখন ভাত রান্না করছি, তখন রান্না করিয়ে আলু ভর্তা ডাল ডুল ওইগুলো পাকটা করিয়ে নিয়ে যায়, খাওয়া দাওয়া করে বসছি। বসানির সাথে আবার ওই যে ছাদের 3 তলায় আবার শব্দ হতেছে, যে গ্রিলের ঘষাঘষি, গ্রিল বসতেছে, মনে হচ্ছে যে কেউ ঘষাঘষি করতেছে ওখানে। তারপর ভাবলাম যে ওটা হয়তো কেউ না, ওটা এমনিতে বাতাসের কারণে ওটা শব্দটা হইতেছে। তারপর আবার ওখানে আমাদের 2জনকে পাঠাইছি, আমার চাচাতো ভাই লাজু আর আমি 2জনে গেছি। আমি তো এমনিতে 2জন ভয় করি বেশি, তারা ভিতরে ওখানে গেছি। যাওয়ানোর পর দেখলাম যে ওখানে কেউ নাই। ফির উপর বাথরুমে গেলাম, বাথরুমে যা দেখি যে ওখানেও কেউ নাই। আসার সময় সিঁড়ির যে নামছি, যে ভাবলাম ওখানে কেউ নাই, যেহেতু আমরা চলে যাই, এখানে যেহেতু সাইড খারাপ, সাইডটা বিপজ্জনক সাইড, এখানে থাকাটাই ঠিক নয়। যাইতে ওরা ধাক্কা দিছে, ও সিঁড়ির উপরে পড়ে গেছি। পরিধানের সাথে বলছি যে তুই আমাকে ধাক্কা দিলি। আপনি তখন লাজু ভাইকে বলছেন যে তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। হ্যাঁ আমি বাবাকে যা কয়া দেবো, আব্বুকে যা কয়া দেবো, আমি এখন তুই মারছিস আমাকে।
তা এত বুঝাইলাম, ভাই আমি তোরে ধাক্কা দেই নাই, আমি জানি না, আমি তো তোর সাথে যাইতেছি, এমনিতে তো ভয় করি, আমি আর ধাক্কা দিলে তুই তো উল্টে পড়ি যে আরেক দেওয়ালের সাথে লাগবি। জি। তা বিশেষ করে না, কয় না তুই দিছিস, এর আগে আমার বাবা তুই ধাক্কা দিছিস, আচ্ছা তুই আচ্ছা। দিয়ে বলছিস যে ভূতে ধাক্কা দিছি। তারপর সেদিন চলে আসলাম ওখান থেকে, ওই তখন তো ওখানে চলে আসিয়া আসিয়া বলতেছে চাচা কয় তোমার এই ভাইসতে আমাকে ধাক্কা দিছে, সিঁড়ির উপর থেকে ফেলে দিছে, আমি পড়ে গেছি, পড়ে যায় সিঁড়ি ডামে চলে যাচ্ছি নিচত। তা নিয়ে যা বলছে যে তোকে ধাক্কা দেয় নাই, ধাক্কা অন্য কেউ দিছে, অন্য কেউ দিছে, ঠিক আছে। সেদিন নিয়ে ওখান থেকে নামিয়ে আসি আবার শুচ্ছি আমরা। সুতানির পরে পরে ওই যে লাজু আমার চাচতো ভাই, জি, ওকে হলো কে যেন ডাক দিছি রাতের বেলা, প্রায় বাজে 3টা 3:30টার মতো বাজে, জি, তখন ডাক দিছে। ও উঠছে, ও রাজু চাচাকে নিয়ে সঙ্গে করে নিয়ে উঠছে, চাচা উঠতেই যায় না, কয় চাচা ওঠো, চাচা ওঠো, একটু পেশাব করে আসি যায়। আচ্ছা, এমনি তো উঠতে যায় না, যে তুই যা, আমি আছি এটি দাঁড়িয়ে থাকি, তুই যা, দরজার সামনে দাঁড়িয়ে আছি, তুই যা। জি, তখন ও ফির আমাকে ট্যাংলা ট্যাংলি করতেছে, কয় ভাই চলো যাই, কয় তুই তো আমার বন্ধু, তুই চল আমার সাথে। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে আমি না তো খালি ধাক্কায় দেই, আমি তো যাইতে পারবো না, আমি আরেকবার ধাক্কা দিলে তখন কবি যে আমিই মারছি তোরে ধাক্কা। জি। তারপর শুধু শুধু আপনার দোষ হ্যাঁ হবে। হ্যাঁ, শুধু শুধু আমার দোষ হবে। হ্যাঁ, আমি তো ছোট, তুই তো জি। একটু স্বাস্থ্য মাস্থ্য ভালো আছে, তুই একটা থাপ্পড় মারলেও তো আমি খাইলা দেখবো, ওটি আচ্ছা আচ্ছা। কিছুই করার নেই। জি, তারপর নিয়ে গেলাম, আবার কয় না কিছু বলবো না, আয়। গেছি, যায়া দরজা পেশাব করে বলছে, দরজা এমনিতে নাই, মানে চৌকাট ছিল, দরজা নাই। ওকে। দরজা লাগাবে পর আর কি, কাজ হওয়ানির পর লাগাবে। তারপর ও যা পেশাব করতে বসছে, পেশাব করে বসিয়ে আসার পথে আবার ওকে ধাক্কা দিছি। আচ্ছা আচ্ছা। ওখান থেকে ধাক্কা দেওয়ানির কারণে ও আসি আমার গায়ের উপরে পড়ছে। এখন বললাম যে দেখ এখন কে ধাক্কা দিল, আমি দিছি না তো অন্য কেউ ধাক্কা দিচ্ছে। তখন ওখান থেকে আমরা কাউলিয়ে দুইজনে দৌড়িয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আবার দোতলা থাকছি। আচ্ছা আচ্ছা। আসিয়ে দুইজনে ভয়ের ভিতরে পড়ছি, খেতা ঘর দিয়ে দুইজনে গলা ধরিয়ে টানটোগুলা নাকি শুধু আছে। বাপরে, এখন তো হ্যাঁ কি হইলো এটা, হ্যাঁ আগামীকাল সাইড থেকে পলে যাওয়ার নাকবে এখান থেকে। হ্যাঁ, সকাল প্রায় ওকে ভাবনা চিন্তা করতে করতে সকাল হয়ে গেছি। ওকে, সকাল হয়ে গেছে, এখন তো দাঁত ব্রাশ করিয়ে নাস্তা খাইয়ে কাজত ধরতে হবে। কাজত ধরার আগে ও আমাকে বলতেছে ভাই আমরা এটি পালা যাবো সাইড থেকে, আমি বোনারপাড়া মডেল বোনারপাড়ায় প্ল্যাটফর্মত যাইতেছি স্টেশনত, তুই ওখানে আয়। তো ওই ওখানে গিয়েছে, যায় ট্রেনত চড়ছে, লোকাল ট্রেনত ছাদের উপরে চড়ছে, চড়িয়ে ওই যাবার নাকছে, আমার খুঁজবে দিয়ে বেড়াইছে, কয় দেখ তো কই গেল, খুঁজি নিয়ে আয়। যা দেখি ছাদের উপরে চড়ে কয় আমাকে টাটা দিয়ে চলে যায়, কয় ভাই ভালো থাকিস, বাজি থাকলে দেখা হবে, বাজি থাকলে দেখা হবে। আমি গেলাম, এটা ভূতের খপ্পর থাকা যাবো না এটি। তারপর চলে গেল, আর আমাদেরও তো মন মানসিকতা ভাঙে গেল, কি রে একজন সাইড থেকে পলাইলো, এখন আমরা এটি 3জন কি করি, 3জন তো থাকলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। তারপর সন্ধ্যাবেলা আমরা বুদ্ধি করলাম কি আমরাও এটি থাকতাম না, আমরাও পলাই যাবো সন্ধ্যার সময়। চাবি দিয়েছি আমার হাতে, গেটের চাবি, স্কুলের দরজা যেন কেচি গেটের চাবি দিছে, সেই কেচি গেটের চাবিটা আমার কাছে রাখছে যাতে আমি যেন পালান না পাই। আমি সেই সিকিউরিটি গার্ড আছিল, নাইট গার্ড, সেই নাইট গার্ড তো ডিউটি করে 9টা-10টা পর্যন্ত, করানোর পর আর কাজ করে না, উনি ভূতের ভয় দিয়ে ওই যে চলে যায় ওখান থেকে, যেখানে থাকা যাবে না, বেশি রাত করে কাজ করলে সমস্যা। আমি চাবিটা ওনার সামনে দিয়ে বলছি চাচা আমি একটু পেশাব করে আসি, আপনি একটু চাবিটা দেখেন। ওই কথা বলি আমিও চলে গেছি। আমিও যাই যে রংপুর এক্সপ্রেস উঠিয়ে গাইবান্ধার যায় নামছি, আমি বাড়ি চলে যাচ্ছি। তারপরে পরে ওরা 2জনও আসছে, 2জন থাকি লাভ কি, কাজ তো করতে হলে কম করলে 4-5 জন লাগবে, ওটি একটা এত বড় একটা বিল্ডিং, কাজ করতে লোক লাগবে না। তারপর আসলাম, চলে আসলাম কাজিয়ে, কয় টাকা নিছো, অ্যাডভান্স টাকা নিছো, টাকাটা দিয়ে দাও না সাইডে চলো। যাইতে চাই না, তাও জোর জুলুম করে নিয়ে চলে গেছি। আবার গেছি, ফিরে রাজুসা যায় নাই, এর বদল আমাদের পার্শ্ববর্তী এলাকার চাচতো ভাই মাসুদ ভাই গেছিল আমাদের সাথে। সেদিন গেলাম, যাওয়ানোর সময় ভালোই গেলাম। আচ্ছা, যাইতে
যাই কেবল বোনারপাড়া মডেল স্কুলের গেটত পাড়া দিছি। হুম দেওয়ানোর পর মাসুদ বলতেছে যে এখানে নাকি শুনছি যে ভূতের ভয়েতে এক ধাক্কা দেয় এক ধাক্কা দেয়, তাহলে তো এখানে থাকানিটা খুব বিপজ্জনক, সবার কাছে একটা করে ম্যাচ কিনে নিয়ে যাও। ম্যাচ কিনে নিয়ে গিয়ে থাকা লাগবে, যখনই ওরকম শব্দ হবে আগুন জ্বালাবা সবাই মিলিয়ে, নাহলে মশাল কাটিয়ে এই মশাল জ্বালা ধোয়া লাগবে, তাহলে আর ভূত আসছে বাবা নাই। মশাল এখন কই পাবে, কার আর যা বাঁশ কাটি নিয়ে আসবে, গেলেই তো ভেজাল, ওই দেওয়া জরিমানা 200 টাকা 300 টাকা। তখন টাকার দাম ছিল অনেক বেশি, প্রায় ধরেন 2000 সাল হবে, 13 থেকে 12 সালের মতো হবে ওইরকম দামও ছিল সেরকম টাকার। এখন তো অন্তত টাকার মূল্য নেই। গেলাম কাজে, কাজে যাওয়ানোর পর সারাদিন কাজ করছি ভালো। পরের দিন রাতের বেলা সন্ধ্যেবেলা বাজার গেছি, বাজার থেকে আসিয়ে আবার ওরকম সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। সেদিন রাতের বেলা কিছু হয় নাই। পরের দিন কাজ করছি, দিনের বেলা কাজ করতে আমার এই চাচা আছে না, লাজুর বাবা, মানে আমার চাচাই, উনি বলছি যে বলে কয় ভাইস্তা তুমি আমার টাকা নিছো পকেট থেকে বাড়ি করিয়ে। আচ্ছা আচ্ছা, টাকা নিছো বাই করে। বললাম চাচা আমি এত বড় মিথ্যা কথাটা বললে পারলেন, আমি না আপনার সাথে কাজ যাচ্ছি, আমি কীভাবে টাকা নিলাম? কয় আমি টাকা রাখছি এখানে, টাকা এখান থেকে গেল কই? আমি জানি না টাকা কই গেছে, আপনি আপনার ছেলেকে বলেন। ওক যা বলছে যে তুই টাকা নিছিস, টাকা কী করছিস, টাকা দে। কয় বাবা আমি তো টাকা নিই নেই, আমি জানি না টাকার বিষয়ে, তুমি মনোযোগ কো যায়। আমাকে বারবার আসি মানে তুই নিছিস, তুই ছাড়া কেউ নেয় নাই। তারপর ভাবলাম যে মনে হয়তো কোনো জায়গায় টাকাটা রাখছে, ও ভুলে গেছে, করবা দিছে না, বলতে পারতেছে না। তারপর টাকাটা ওনার পকেট থেকেই বাইরে হয়েছে, যখন পকেটে হাত দিছিল তখন টাকাটা ছিল না, আর যখন পকেটে আবার নতুন করে হাত দিছে তখন টাকাটা ওনার পটকেই ছিল। সেটা গেল। সারাদিন কাজ করলাম, আবার কাজ করিয়ে যে দোতলা যাচ্ছি, মানে 3 তলায় সিলের মারা শেষ, দোতলায় যাচ্ছি। দোতলা কাজ করিয়ে ভাবলাম যে নিচতলা যা ধরবো সবাই মিলে। 2-1 দিন ভালোই গেল, কোনো সমস্যা ছিল না। তারপর ওই যে নাইট গার্ড আসিয়া বলতেছে যে এখানে ভূত বাড়ায়, ফটকে বাড়ায়, মানে উনি আরেক ফাবর দিতেছে, ফাবরের ভিতরে ফাবর দিতেছি। আমরা ওনার কথা অতটা গুরুত্ব দিইনি, যা মনে করছিলাম যে ভণ্ডামি, ভূত বলতে কিছুই নেই, ভণ্ডামি মনে করছিলাম, আসলে না, এটা সত্যি ঘটনা। সেদিন রাতের বেলা আমার এই চাচা ঘুম থেকে উঠে পেশাব করে যখন যাইবে, ভয়েতে তো বাথরুমে কেউ যায় না, এই যে বারান্দা থেকে পেশাব করে দেয়। জি জি জি, না মানে ভয় একটা কাজ করেছে মানুষের মধ্যে, কতটা ভয় পেলে মানুষ এরকম সিদ্ধান্তে আসতে পারে। হ্যাঁ, যে বারান্দা থেকে আর কি মাঠের ভিতরে দেয় পেশাব করে, আর যেখানে পেশাব করছে সেখানে হলো বরের গাছটার সাথে আর কি পেশাবটা পড়ছে, পানিটা ওখানে যায়। ওখান থেকে একটা সাদা লোক বাইরে হাঁটছে, মাথা টুপি টুপি দিয়ে, মানে দেখছে উনি, আমাদেরকে ঘটনা উনি বলছে, সেভাবেই বলতেছি। আর যেগুলো হয়েছে আমাদের সাথে মানে চোখের দেখা, সেগুলোই সব কিছু বলবো। পেশাবটা যখন ওখানে যা বরের গাছের উপরে পড়ছে, তখন ওখান থেকে বাইরে হয়েছে, বাইরে হয়ে বলতেছে যে তুমি যে আমার গায়ে পেশাব করে দিলে, এটা ঠিক করলে, এখন তো আমি তোমার ক্ষতি করব। তা ওটা দেখি আমার চাচা ওখান থেকে ভয়তে চলে যাচ্ছে, চলে আসিয়া আমার ডাক দিয়ে বলতেছে ভাইস্তে ওখানে তো একটা সাদা একটা দরবেশ দেখলে আমার খালি ইংরেজি কবা নাই, পেশাব করে দিয়েছিলাম। আমাকে বলতেছে এখানে যে পেশাব করলে আমার গায়ে বললো, এটা কি ঠিক করছোস, এখন তো তোদের ক্ষতি হবে। আমাকে ডাক দিয়ে বলছে আমি তো আরো ভয়ের ভিতরে, আরো আতঙ্কের ভিতরে আছি। আমি আমার ওই বন্ধু লাজু, ওকে বাঁধা দিয়ে ধরছি, ওই ভাই এদিকে আয়, ওদিকে যায় দেওয়া না। চাচা গেছে, চাচা মরবেন দেখছে, মরুক, একলাই মরুক, আমরা 2 জন বাঁচি দেখলে হয়েছি। তারপর সেদিন ওভাবেই গেল। পরের দিন আবার কাজে যখন ধরছি, 2 তলা প্রায় কাজ শেষের দিকে, 2 তলা বাথরুম আছে 3টে বাথরুম কাজ করলে আর কি কাজ শেষ হবে, তারপর নিচতলাত যাব। সে বাথরুমত গেছি, কাজত আমার পাঠা দিছে ছিলেন নিয়ে বালতি সহ, মানে গেছি। যাওয়ানোর পরে বাথরুমের ভিতরে ঢুকছি, যে বাইরে থাকি
দিনের বেলায় বিকেলের দিকে ঘটনা, বাইরে থেকে বালতি টানি ধরছে কেউ, যেন ভেতরে আর বালতি ঢুকতিছে না, কারণ বালতি না ঢুকলে তো আমি কাজ করে পাবো না, ব্রাশ দিয়ে টানতে পারবো না। তা টানি ধরছে, বালতি এদিকেও যায় না ওদিকেও যায় না। তো ভাবলাম যে এখানে কি আছে রে, এটি এই ভবনটা কার উপরে উঠছে, কোনো এক গোরস্থানের উপরে উঠছে, না হয়তো কোনো কিছু শ্মশান ঘাটির উপরেই উঠছে এই ভবনটা। তা বালতি যখন যায় না তখন আমি ওখান থেকে বাইরে হয়ে যাচ্ছি, বাইরে হয়ে আসিয়ে যখন এইদিকে বারান্দা দেখি টানি তখন এইদিকে আসে, ভেতর যায় না। ভেতর না যাওয়ার কারণে আমি চাচাকে পাঠিয়ে দিলাম, চাচা ওইদিকে যাও, আমি পাঠিয়েছি না, হাতও পাই না, তুমি যাও ওটি কাজ করো। চাচা মনে করছে, চাচা এসে অনেক কয় সব এলে আলসিয়ে উল্লেখ নিয়ে যাচ্ছি আমি, আমারে ঘর সব কিছু দিয়ে দেয়। আমি টেকনিকে খাটে আমাকে দিয়ে এলাম, আমি নিয়ে গেল বালতিটা নিয়ে যাওয়ার সাথে ঢুকছে বালতি। ওকে, ঢোকানোর পর যখন ওই টেবিলও তুলছে তখন ওই যে টেবিল থেকে আর কি সিলারগুলো পড়ে গেছে ওনার গায়ের উপরে। যখন পড়ে গেছে আমাকে আসে বলতেছে, ফাজলামির জায়গা নাই না, ফাজলামি করো তুমি আমার সাথে। আমি বললাম যে চাচা শুধু শুধু সন্দেহ আমাকে করতেছেন, আমি কিছু বুঝবেন দেখছি না, কি হয়েছে, আমি তো তোমার বালতি গড্ডে দিই। কয় তাহলে দিল এটা, কয় তোরা এই যে দুই বন্ধু কাজ করতে যাস না এটি ভূতের ভয়তে, তোরা দুইজনে হিংসামি করে বালতি গড্ডে দিছিস, বালতি গড্ডে দিয়েছি আমি জরিমানা দিই। জরিমানা নিলে নেও চাচা, তাও এই ভূতের এটি থাকা যাবো নাই, তুমি জরিমানা নিলে নিয়ে নেবো, একটা সমস্যা নেই, আমরা এটি থাকি আর ওখানে আমরা চলে যাই, এটি নেই। তারপর অনেক কয়েকদিন থাকলাম, বেশ কয়েকদিন, কয়েক কাজ শেষ করি সিলেট যতদিন পর্যন্ত কমপ্লিট হয়নি ততদিন পর্যন্ত তোরা আজ যেতে পারবি না এখান থেকে। থাকলাম, থাকানোর পর সেদিন বালতি গড্ডা নিয়ে ঘটনার পরে আমার কাজ শেষ করিয়ে হাত মুখ ধুইয়া আর কি গেছি, গোসল করবে হচ্ছে দুইজন, গোসল করতে ওই জিনিসটা জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে, মানে যেটা আর কি গাছ থেকে আসছিল সাদা, প্রায় খরগোশের মতো দেখতে, মাথাটা চোখা, ওটা বের হয়ে যাচ্ছে। আসিয়া সামনে খালি ঘুরবে লাগছে, তা ঘুরতেছে আমার এই লাজু ওটা শর্ট মারছি, পাও দিয়ে আর কি লাথি মারছে, যে এটা এত ঘুর ঘুর করে, এটা দেখি একটা লাথি মারি দেখি কি হয়। লাথি মারছে, মারার সাথে জঙ্গলের ভিতরে যা পড়ছে, ওখান থেকে আর বানায় নেই। পরে পিছন পাশে যেই ঘুরছে, ওর পিছনে আসিয়া আর কি পায়ের ভিতরে হাসর দিয়েছি, দিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর ও বলতেছে যে বলে আমার পাওতে এটা হাসর দিল, কি দাগ হয়ে গেল। যখন আমি দেখি কই দেখি তোল দেখি প্যান্টটা উঠে দেখি, তো প্যান্ট উঠে দেখি কিছুই নাই, আর হাঁচরের দাগও নাই, কোনো কিছুই নাই। অযথা আরও বলতেছে যে হাঁচর দিল কি। তারপর ফির বাজারে গেলাম, যে গোসল শেষ বাজারে যাই, এখন বাজারে যা চা নাস্তা খায়া বাজার সাদার করে নিয়ে চলে আসি। বাজারে গেছি, বাজার করে নিয়ে আসতে একটা আর কি কুত্তার মতো একটা মানে সাইডে, রাস্তার সাইডে বসে আছে, এমনভাবে বসে আছে যেন খায়া ফেলাইবে ওরা, চোখ লাল করে বসে আছে, জিভে দিয়ে পানি পরিবার নিচ্ছে হাল করিয়ে। তা লাজুক বললাম যে ওইদিকে যাইস না, কুত্তাটার ভাবসাব ভালো না, ওইদিকে যাইস না, হাজর মারবি ফির, মারিয়ে আমার দোষ দিবি ফির। তারপর ওই কথা শুনে ছোটোতে একটু ইয়াও ছিল, মানে শয়তান টাইপের ছিল, ওই যায়া কুত্তাটাকে না ট্যাংলান দিস, মানে যে ছোট ছেলেরা দেখো রাস্তা দিয়ে গেলে কুত্তার সাথে ফাইজলামি করে, ওরকম ভাবে একটা রাস্তা থেকে পিস নিয়ে পাথর একটা নিয়ে ঢেল মারছি। ওটা আসিয়া আমাদের চারজনের উপরে মানে অ্যাটাক করছে। এখন কাক থাকে, কাক ধরে লাজু যে ঢেল মারলো না, ওকে যা ধরছি, ওকে যা ধরিয়া হাতের ভিতরে না কামড় দিছিল, সেই কামড় অবস্থায় নিয়ে আসছে। আমরা তো ভাবছি যে সত্যি সত্যি আরে কামড়ে ছিঁড়ি নিচে হয়তো এখনই টিটিনাস করা লাগবে বা ইঞ্জেকশন দেওয়া লাগবে, না হলে তো সমস্যা। গেছি ডিসপেন্সারিতে, মানে ফার্মেসিতে গেছি, যা দেখালাম, ওই আমার বন্ধুর এই যে এরকম সমস্যা হয়েছে, ওষুধ লাগবে, যে ইঞ্জেকশন করা লাগবে, কয় হাত বার করো, কয় কোন জায়গায় কামড় মারছে সেটা দেখি, দেখাইছে কিছুই নাই। কয় ডাক্তারে বলে যে ফাজলামি করার জায়গা পাও না, তোমার কামড় মারছে, কামড়ের দাগ কই, তোমাকে আমি এমনিতে সুস্থ মানুষও ইঞ্জেকশন দেবো,
আমার মামলা হয়ে যাবে আমার নামে। তারপর আমরা ওখান থেকে চলে এলাম, আসে আমার কয়েক কিছু বুঝলাম না, আমার কামড় মারলো আর আমার হাতত কোনো ব্যথা নাই, কিছু নাই, আর আমি নিজে দেখতে পাচ্ছি আর ওরা কেন দেখে না। তাকে আমি এমন বুঝতে পারছি যে বাপরে এই করছে কি রে, এটা নিশ্চয়ই ভূতের রেগা। এই ঘটনা যেখান থেকে ঘটছে শুরু হয়েছে সেখান থেকেই এটা ভেজালটা লাগছে। তারপর নিয়ে আসলাম, বাজার সাদার করে, ওই তো মানে না, কয় আমি থাকবে না, বাড়ি যাবো আমি। আর বাবার সাথে কাজে করতেছে, বাড়ি যাব। তার সাথে আমাদের মাসুদ ভাই, উনি তো আর দিনের বেলায় যেমন তেমন, এই সন্ধ্যার পরে ঘর থেকে বাড়ায় না, সন্ধ্যার পরে বানালেই আরও অনেক ধরনের আচ্ছা অনেক কিছুই দেখে আর কি। আমাদের এলাকাটার ভিতরে অনেক ধরনের ঘটনায় আছে, রাস্তা বার হলে বিপদ হয়, এখন অন্তত হয় না, আগে ছিল। আচ্ছা, মানে আমরা ওই ঘটনা, আপনার এলাকার ঘটনা একটু পরে আসি, মানে ওখানকার ঘটনাটা একদম শেষ, হ্যাঁ শেষের দিকে প্রায়। তারপর মাসুদ ভাই বলতেছে যে আমি থাকবে না, আমি চলে যাবো সাইড থাকি। ওই পরের দিন সকালবেলা ঘুম থাকি, ওটার আগে আমরা ঘুমের ভিতরে আসি, আমার লাজু আর ওই দেখি যে 4 তলার উপর 3 তলার উপর থেকে ব্যাগ ফেলে দিবে লাগছি। আচ্ছা আচ্ছা, দিয়ে মানে পিল দিয়ে পলা যাবে, আর ঝুলনা আমি দিয়েছি বাইর সাইডে, ওই ঝুলত না আমি ব্যাগটা নিয়ে ওরা দৌড় ওই সোজায়। আচ্ছা আচ্ছা, দৌড়িয়ে মানে রাস্তায় গেছে, ওরা বাইর চলে যাবে। তারপর আবার ওদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসে বুঝি সুঝি নিয়ে আসলাম। আসিয়ে সেদিন চাচায় কয় ঠিক আছে তোরা যাইস না, আর একটা দিন 2টা দিন কাজ করবো আমরা এখানে, কাজ করিয়ে এখান থেকে চলে যাব। আচ্ছা, তারপর পরের দিন কাজে ধরছি, ধরানোর পর কাজ করলাম, সারাদিন ভালো গেল। সন্ধ্যার সময় বাজার সাজার করে নিয়ে গেলাম, তখনও ভালো গেল। রাতের বেলা আমাকে দিছে জাল ঢেলবার, ছোট মানুষ আমরা 2জন জাল ঢেলি আর বসে থেকে গল্প করি। ওরা 2জন গেছে ঘুরবে আর বাজারও, কারণ আমরা 2জন পড়ছি বিপদ। তা আগুন থাকলে হবে কি, মনের মাঝে তো ভয় আছে, আগুন থাকলেও ওই ভয়টা আর যাওয়া নয় মনের মাঝ থেকে। তারপর এরকম রান্না করতে দেখি যে ওই জিনিসটা আবার নামিয়ে যাচ্ছি, গাছ থেকে নামিয়ে এসে ওটা ঘুরবে লাগছি। আমরা 2জন আগুন ঠেলাবার দিয়ে 2জন ধরছি। আচ্ছা, ধরিয়ে দাঁড়িয়ে আছি যে কি করে দেখি। মানে আমরা 2জন পাল্লারও পাতিছি না, দৌড়ে ঘরও পাতিছি না। আচ্ছা, দৌড়ের গেলেও বিপদ, পাল্লার গেলেও বিপদ। তারপর দেখি কিছুক্ষণ পর উনি আসতেছে, চাচা আসতেছে, ওরা 2জন আসলো। আসিয়া কয় তোরা 2জন এরকম টোকলা লাগিয়েছিস কে, কী হয়েছে? ভাত রান্না করিস নাই? ভাত রান্না করি নাই, কিন্তু যে জিনিস দেখছি ও জিনিস দেখে তো আমার ঘরে মাথা খুব খারাপ হয়ে আছে, আমরা এটি থাকবো না চাচা, আমরা বাড়ি চলে যাবো। কয় বাড়ির যাবি তো ঠিক আছে, তোরকে বললাম যে 2টা দিন কাজ করবো এখানে, কাজ করি আমরা বাড়ি চলে যাবো, আলাদা সমস্যা নেই, আমরা থাকতে চাই না, জোর জুলুম করি, থাকালেও সমস্যা নেই। থাকলাম। রাতের বেলা যে ভাত খাওয়ার হচ্ছি বারান্দার, তখন ওই যে ওই জিনিসটা সাদা জিনিসটা ওটা আসিয়া আমাদের চারপাশে ঘুরতেছি। ঘোরাতে আমার চাচা তারপর মারছে, দৌড়ে নিয়ে দিছে, দৌড়ে সেই স্কুলের মাঠের ভিতরে নিয়ে গেছে। ওখানে গেল, মনে করছে যে এটা কি রে, এটা এখানে প্রতিদিন আসে, এটা দাবার দিই। আচ্ছা, দাবার দিলে দেখি কি হয়। তারপর দাবার দিয়ে মাঠের ভিতরে নিয়ে গেছে ওনার মানে ওনার টোপ 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 দিতে দিতে আর কি মাঠের ভিতরে নিয়ে গেছি। নিয়ে যা মাঠের 2 সাইডে গোলবার, আর হইতেছে মাঝখানে উনি দাঁড়িয়ে আছে, মাঝখানে দাঁড়িয়ে আছে। আর উনি ওই জিনিসটা যেটা আর কি দেখছে, ওটা ফটকে বলে না কি যে বলে সেটা তো আমরা জানি না। তারপর গোলবারের সামনে তো মাঝখানে আমরা এখানে দেখতেছি কাহিনী বলে, আর উনি গেছে ওই জিনিসটা সাদা জিনিসটা গোলবারের সামনে গেছি, তাই ওখান থেকে 2টা 3টে 4টে হয়ে গেছি। 4টে হওয়ানোর পরে দেখলাম যে 2টা হলো, 2টার পরে আর কি 4টে হলো। ওই একটা জিনিসের থেকে 4টে হয়ে বড় হয়ে গেছি, মানে তাও 3 ফিট থেকে 3.5 ফিটের মতো হয়ে গেছে। চারোটায় এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। এখন চাচা মনে করছে যে এরা 4টে হয়ে গেল, আমি এখানে মাঠ থেকে বাইরে হয়ে যাই, না তো বিপদ হয়ে যাবে অনেকটা, না গেলে তো অনেক কিছুই ঘুরতে পারে। তারপর মাঠ থেকে বাইরে হাত যাওয়ার ধরছে, যাতে ওনার চারপাশে ঘিরি ফেলাইছি। ঘিরি ফেলানোর পরে মানে যা দিবে নাইছে না, এই নিয়ে আর এদিকে আজ্ঞারও পাচ্ছিছে না, যাইতেও পারতেছে না, ওই মাঝখানে পড়ে আছে। আর মানুষ বলবে, আমাদেরকে বলতেও পারতেছে না যে একটা লাঠি নিয়ে আয়,
বা কোনো ধরনের বটি বা কোনো লোহা জাতীয় জিনিস নিয়ে আসো। ওনার সাহসটাই আর বাইরে হইতেছে না। আর আমরা দেখতেছি যে ওটি মাঝখানের ভিতরে ওটি ওনাকে ধরি ফেলাইছে। ধরি ফেলানোর পর ওখান থেকে বাইরে হতে পারতেছে না। আচ্ছা আচ্ছা। বাইরে হওয়ার যখন না পারতেছে তখন মানে যত চাচা আরও সামনের দিকে আসতে থাকে স্কুলের দিকে, অত আরও ঘিরি ফেলায়, আরও মানে বড় ধরনের আকার নেয় যাতে ওনাকে ওখানে আটকে রাখা হয়। তারপর যখন জুতার পায়ের থেকে কিছু পাচ্ছিছে না, জুতা খুলছে, জুতাগুলিতে আমার মারছে, তখন ওরা ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে আসার পর দেখলো যে কেউ নাই, পাঁচত কেউ নাই, কোনো কিছুই নাই। আমি দেখলাম ঘটনা সব সত্যি, কেউ নাই। আসার সময় ওনাকে একটা থাপ্পড় মারছে। আচ্ছা আচ্ছা। গাল তোমার ডাইন গাল থাপ্পড় মারছে। মারানোর পর উনি গাল ধরি মা গো কয়া ওখান থেকে দৌড়ি আসবে, ধরি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমরা কি করি, আমরা তো এখান থেকে আমরা তিনজনের ভয় করি। তিনজনে গেলে তিনজনকে যদি থাপ্পড় টাপ্পড় মারা তখন আরেক বিপদ হবে না, কেন কাককে টানিয়ে টানাটানি করবি। তখন ভয়ে ভয়ে আগুন নিয়ে আর কি জাল ঘাটিয়ে যে লাকড়ির যে গাছের ডালত আগুন লাগিয়ে দিয়েছে ভাগ ভাগ করি, সেগুলো নিয়ে আর কি গেলাম। জানানোর পরে দেখলাম কেউ নাই। আচ্ছা আচ্ছা। আসার পথে ওনাকে ধরিয়ে দুইজনে নিছি, মাসুদ ভাই নিল কারো নিয়ে আসবে ধরছে, আসবে ধরিয়ে আমার পাউডানি ধরছে, পাউডানি ধরছে, আমাকে আর যাওয়ার দিবে নাই। দেখি যে কেউ নাই, এটি ধরি ফেলাইছে, প্যান্ট ধরছে টানিয়ে। আমি ওর ঘর ডাকি যে ভাই আমাকে নিয়ে যাও, ভাই আমাকে নিয়ে যাও, এই যে ধরি ফেলাইছে, আমাকে আটকাইছে, আমাকেও থাপ্পড় মারবে, নিয়ে যাও। তো ওরা বলতেছে যে তুই দৌড়ি আয় ওখান থেকে, তাড়াতাড়ি দৌড় দিয়ে আয়। তো তখন আমার এই যে সুরে একটা মনে ছিল যে সুরা ইখলাস, ওটা পড়লে নাকি 3 বার গায়ে ফুঁক দিলে নাকি যে কোনো কিছু পাঁচ ধরে না। ওটা যখন পরিয়ে ফুঁক দিছি নিজে আমার শরীর, তখন আর কোনো কিছু পিছন ধরে নাই। তারপর ওনাকে নিয়ে আসলাম, ওনার চাপা তো ফুলিয়ে গেছে, চর খায়া, চরের থাপ্পড়টা ছিল খুব ডেঞ্জারাস থাপ্পড়। পরের দিন আর কাজ করে নাই, আমরা কয়েকজনে ব্যাগ টেক নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। চলে আসানোর পর ওই বন্ধুই ছিল, আসে ডাক্তারের কাছে গেছে, যায় চাচা বলছে যে এরকম আমার তো মাঠের মাঝে আটকে থাপ্পড় মারছিল, আমার একটু থাপ্পড়ে কি ওষুধ পাওয়া যাবে? তা বলছে ঠিক আছে, কই থাপ্পড় মারছে দেখি, আসেন দেখি আপনার গালত কই থাপ্পড়ের দাগ আছে, তো থাপ্পড়ের আঙ্গুলের ছাপ থাকা লাগে। তা নিয়ে যা পরীক্ষা করছে, ওই যে কি জানো ডিজিটাল একগুলো মেশিন দিয়ে, ওগুলো দিয়ে পরীক্ষা করছে, করে দেখা যায় কোনো থাপ্পড়ের দাগ নেই। আচ্ছা আচ্ছা, দাগ নাই। তখন বলছে যে আপনার চাপা মনে হয় ফুলছে, এই কারণে। মানে উনি হয়তো পরীক্ষা করেছেন ভেতরে হাড় আর বা এরকম কিছু ভেঙেছে কিনা, ফ্র্যাকচার হয়েছে কিনা, এইজন্য স্ক্যান করেছিল হয়তো। আচ্ছা। তা বলছে যে কোনো দাগ টাগ নাই, এমনিতে চাপা ফুলছি। চাপা ফুলছে, ওষুধ পা দেখাও বা মাটি টাটি আগে লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে আর কি। জি, ঠিক হয়ে যাবে। তা আসিয়া আমি থাপ্পড় খাইলাম, ডাক্তারে খাইলেও না থাপ্পড়, আর আমি মেশিন দিয়ে চেক করিও পাইল না, এই থাপ্পড়ের চিহ্ন খুঁজে পাইল না। তাহলে কেমন ডাক্তার হয়েছেন আপনি, একটা থাপ্পড়ের খুঁজে পান না আপনি? তা কয় কোন জায়গায় লাগছে তোমার থাপ্পড়, মানে কোন জায়গায় কে মারছে, মানুষ মারছে নাকি কেউ মারছে? মানুষ মারলে তো মানুষকে ধরি আমরা মারলাম হয়, যাই মারছে তাকে তো ধরে রবো না মারি রবো। তারপর ওখান থেকে চলে আসলো। কন্ডাক্টারের কানাতে এই ঘটনাটা গেছে। সেই কন্ডাক্টার বললো যে ওই জায়গাটা আসলে খারাপ জায়গা, ওইটা একটা গোরস্থানের উপরে ভবনটা উঠেছে। গোরস্থানে উনি শুনছে, শোনার পর বলছে যে গোরস্থানের উপরে ভবনটা উঠেছে, ওঠানোর কারণে ওই জায়গার আত্মা যেগুলো আছে আর কি, সেই আত্মাগুলো উৎপাত করে। যেমন ধরেন বিভিন্ন খারাপ জিন বা ফাঁসি দিয়ে যারা মারা গেছে তাদের আত্মাগুলো শান্তি পায় না, ওখানে থাকলে ওরা অত্যাচার করে। যে ভবনটা যে উঠেছে ওদের উপরে, ওরা তো নিচে চলে গেল, সেই কারণে ওরা অত্যাচার করে। এই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা, ইয়েস, ভয়ের শুরু এখানেই শুনেলাম বিশাল বড় একটা ঘটনা এবং সেই সাথে চমৎকার বাস্তব একটি অভিজ্ঞতার কথা। এবং এই পুরো ঘটনাটিতে আপনাদের কার কাছে কোন জায়গাটি কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। এবং এই ধরনের ঘটনা আপনাদের সাথে অথবা আপনাদের আশেপাশের মানুষের সাথে ঘটেছে কিনা আপনি চাইলে সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ঘটনা আপনি চাইলে লিখে পাঠাতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই। আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমার হাতে থাকা যেই ভয়ঙ্কর মেলটি রয়েছে সেই মেলটিতে, অর্থাৎ যে লাশ কাটা ঘর অর্থাৎ ডোমের যে ঘটনাটির কথা বলেছিলাম আপনাদেরকে, সেই ঘটনাটিতে চলে যাব।
আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি উম্মে রুমানা ইসলাম। আমার বাসা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিপুর গ্রামে। এটি আমার ৪র্থ ইমেইল। আগের ঘটনাটা পড়ে শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভোরবেলার একজন নিয়মিত শ্রোতা। আমার দাদুর বন্ধুর মুখে শোনা এই ঘটনাটি। উনি যেভাবে বলেছেন আমি নিজের ভাষায় লিখছি। আমি যখন নতুন চাকরিটি পেলাম তখন কেউ খুশি হয়নি। আমার মা বলেছিল, এই চাকরি তুই করবি না, মানুষের মৃত্যুর সাথে খেলা একেবারেই ঠিক নয়। এভাবে নানান মানুষের নানান কথা শুনেছি। পাড়ার লোক মাঝে মাঝে হাসাহাসি করত, কেউ কেউ পেছন থেকে ফিসফিস করে বলতো এই ছেলে নাকি ডোম। কিন্তু আমি তাদের কারো কথাই পাত্তা দেইনি। সরকারি চাকরি বলে কথা, একবার ঢুকলেই জীবন সুরক্ষিত। ভয় কাকে বলে তখন আমি বুঝিনি। ভাবতাম লাশও আবার কথা বলে নাকি, এতে ভয় পাওয়ার কি আছে। প্রথম দিন ছিল, বরং কৌতূহলটা অনেক বেশি ছিল আমার। পুরনো একটা কাঠের ঘর, পাশে ধোঁয়া ওঠা গন্ধ, বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা ভাব। আমার ওস্তাদ অর্থাৎ বড়ডোম, নাম হরিশ কাকা। অনেক সরল চাহনি, কিন্তু দেখলেই গা ছমছম করে ওঠে। ওই দিন আমি শুধু দেখলাম ওরা কিভাবে কাজ করে। তার আগে আমি দেখলাম কাজ করার আগে তারা কিভাবে মদ পান করছে। আমি অবাক হয়েছিলাম। এই গন্ধটা ভুলে থাকার জন্য কি তারা মদ খায়? হরিশ কাকা হেসে উঠল। না রে পাগল, গন্ধ ভুলে থাকতে না, কেন খায় সেটা কয়েকদিন গেলেই বুঝবি। আমি ছিলাম সাদা সিধে ছেলে, মদ টদ কিছু ছুঁইনি কোনোদিন। ভাবলাম আজ শিখতে এসেছি। তো এভাবেই আমি কয়েকটা দিন ভালোই কাটালাম। তবে একদিন রাতে আমার ডিউটি পড়ল। কাকা আমাকে সেদিন বললেন, আজকে একটু সাবধানে থাকিস, রাতটা ভারী অদ্ভুত, আলোটা জ্বালিয়ে রাখিস, আর ভুলেও লাশের ঘরের দরজা খুলবি না। এই কথা বলে তিনি চলে গেলেন এবং আমি বললাম, কি হবে দাদা, আমি তো ভয় পাই না। দাদা কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং হাঁটা ধরলেন। সে রাতে আমি খাবার খেয়ে অফিসের রুমে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 10:30। পাশেই ছিল লাশ কাটা ঘর, কাঠের দরজা, জানালা ঘেঁষে একটু চাঁদের আলো ঢুকেছিল। জানালার কাঁচে পড়া আলোটা দেখে কেন জানি গাটা কাঁটা দিয়ে উঠল। কিছুতেই ঘুম আসছিল না সেদিন। বুকের ভেতর কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে, ঠিক কেউ যেন চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, এইরকম একটা অনুভূতি। মনে হলো হঠাৎ চোখটা লেগে আসছিল। ঠিক এমন সময় কারেন্ট চলে গেল। চারপাশ একেবারে নিস্তব্ধ, গা ছমছমে অন্ধকার। আমার হাতে কোনো টর্চ নেই, না ছিল কোনো আলো। ঘরের গরমে দম বন্ধ হয়ে আসছিল, ঘাম ঝরছে টপ টপ করে। উঠে বসতেই হঠাৎ শুনি লাশের ঘরের মধ্যে থেকে কেমন যেন একটা শব্দ আসছে, ধীরে ধীরে ঘষাঘষির মতো, যেন কেউ চলাফেরা করছে সেই কাঠের মেঝেতে। প্রথমে ভেবেছিলাম বিড়াল বা শিয়াল ঢুকেছে। ওদিকে জানালা তো আধ খোলা ছিল। সাহস করে পা টিপে টিপে ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খোলার আগেই মনে হলো আমার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। ভয়ে পেছনে তাকালাম, তাকিয়ে যা দেখলাম তা ছিল কল্পনারও বাইরে। দেখে সাদা শাড়ি পরা একজন মহিলা, চোখগুলো বড় বড়, রক্ত ঝরছে, মুখের এক পাশ মনে হয় হাতুড়ি দিয়ে কুপিয়েছে কেউ। এইরকম একটা অবস্থা, পুরো শরীর পোড়া, আর আশেপাশে মাছি পড়ছে এবং তার পা পড়ছিল না মাটিতে। আমার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছেন উনি। আমার কাছে আসতেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনাটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা
শুনে এলাম আমাদের প্রথম যে ইমেলটির কথা আমি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে একটি ডোমের ঘটনা রয়েছে, অর্থাৎ লাশ কাটা ঘরের ঘটনা। ঘটনাটা খুব ছোট হলেও আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আসলে আপনাদেরকে পড়ে শোনালাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। এরকম ঘটনা যদি আপনার আশেপাশে থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeela@gmail.com। এছাড়া যারা চান আপনাদের ঘটনা সরাসরি আপনি সেই স্টুডিওতে শেয়ার করবেন, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর এগুলো ছিল নিয়মকানুন। আমি দেখতে চাই আপনারা কে কে কমেন্ট করেছেন, আপনাদের কার কাছে কেমন লেগেছে ঘটনাটি, সেসব বার্তা আমাদেরকে জানাতে পারেন। তো এই ধরনের ঘটনা আমাদের চারপাশে কিন্তু ঘটতেই থাকে। যেমন কিছুদিন আগেও এরকম ঘটনা প্রচুর শোনা যেত, বাট এখন যত দিন যাচ্ছে এবং প্রযুক্তির উদ্ভাবনের ফলে, যেমন চারপাশে আলো এবং সব সময় রাস্তাঘাটে মানুষজন চলাচল করে এবং জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে, তত মানুষের ঘুম কেমন জানি উঠে যাচ্ছে। রাত্রেবেলা দেখবেন যে শহরগুলোতে বা এখন গ্রাম পর্যায়েও দেখা যায় যে আগে যেমন হতো যে রাত 8টা বা 10টা এরকম সময় অনেক রাত, কিন্তু হচ্ছে এখন কেমন যেন মনে হয় বিষয়গুলো রাত 12টা 1টা কিছুই নয়। তো এরকম একটা জায়গা থেকে আপনারা আপনাদের কারোর সাথে যদি ঘটে যায় এমন কোনো ঘটনা, আপনারা চাইলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারেন। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন ইসরাত জাহান। লিখেছেন মিস করলাম। কি মিস করেছেন? আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেও শুনতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে মেইলগুলো আপলোড করা আছে প্রত্যেকটাই, আপনারা চাইলে সেখান থেকে শুনতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের কথাবার্তার জন্য। এই পর্যায়ে আমি আর কথা বলাবো না। আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, মঞ্জু ভাই, আমরা তার কাছে চলে যেতে চাই। ভাইয়া, আমরা এবার কোন ঘটনাটি শুনবো? আমরা শুনবো বামনডাঙ্গা সাতগিরি। জি, ওখানে কাজে গেছিলাম। আমরা এগুলো কাজ করি, রঙের কাজে করি। জি, বিভিন্ন সাইটে যায় আর কি কাজ করি। বামনডাঙ্গা সাতগিরিতে কাজ গেছিলাম। প্রথম দিন রং সহ নিয়ে একবারে আর কি বামনডাঙ্গায় চলে গেছি। যাওয়ানোর পর আমাদের কন্ট্রাক্টর ছিল হিন্দু। জি, আর মানে হেডমিস্ত্রি মানে সাব কন্ট্রাক্টর ছিল হিন্দু, আর ওনার ভাইও একটা ছিল, আর দুইজন মুসলমান ছিলাম। মানে আর কি দুইজন চারজন মিলিয়ে কাজে গেছি। যাওয়ানোর পর আগে থেকে আমার কন্ট্রাক্টর বলে দিয়েছে যে সাইডে যদি কেউ থাকেন বা অশুভ আত্মা বা কোনো কিছু, তাহলে আমরা এখানে কাজ করতে যাচ্ছি, আমাদেরকে বিরক্ত করবা না। আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না, তোমরা আমাদের কোনো ক্ষতি করবা না। আমরা কাজ করতে যাচ্ছি, এখানে কাজ করে বাড়ি চলে যাব। তাই প্রথম দিন যে আমার সাব কন্ট্রাক্টর ওগুলো বলছে, বলানোর পর কাজ শুরু করছি। কাজ করা নিয়ে প্রায় নতুন স্কুল, তো পিটিবির স্কুল, মানে দুতলা স্কুল। আর ওই স্কুলের সাথে একটা বকুল ফুলের গাছ ছিল, আর অতিশে পিছনে আছিল শ্মশান। বাইক সাইডে যখন ঝুল লাগাইছিলাম আমরা ওই দুইতলার উপরে, এই বাঁশের ঝুল লাগে আর কি, দুইজন নামিয়ে কাজ করার লাগে। প্রথম দিন কাজ করছি, প্রথম দিনে আমাদের ঝুলের রশি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ানোর পর মানে এক সাইড ছিঁড়ছে, তো ছেড়ানোর পরে ওই যে আমার পাশে যে ছিল সে হলো সানসাইড ধরছি, মানে ছিঁড়ে যাওয়ানোর পরে রশির এক মাথা ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পাশে রাস্তা, আর রাস্তার সাইডে আর কি বালু পালা করে রাখছে। এখন সানসাইড ধরে দুজনে নরকি আসছি। এখন তো ঝুল প্রথম দিনের দুর্ঘটনা ঘটে গেছে, আর দ্বিতীয় দিন আরও কী হবে সেটা তো আরও অনেক ডেঞ্জারাস হতে পারে। তা নরকি আছি আমরা, তো আর কাবলিয়ে করবা দিছি না, আর ফোনও পকেট থেকে বাইর করতে পারতেছি না। ঝুলিয়ে কেন করে ফোন বাই করবে পকেট থেকে, যে আমরা এর বিপদের মাঝে আছি। এমন সময় সাব কন্ট্রাক্টর গেছে, এটি হেডমিস্ত্রি গেছে বাইরে দোকানত, যা কয়েক আরে তোরা নটকে আছিস কে উঠি। তো বললাম যে ভাই এরকম সমস্যা, ঝুলের রশি কাটি গেছে, ওয়ালত লাগিয়ে আমাদেরকে এখান থেকে নামান। ওখান থেকে লাভ দে, বালুর ভিতরে লাভ দে। বালুর ভিতরে লাভ দিলে তো আমরা বালুর ভিতরে ঢুকে যাব। তারপর উনি যায় উঠে গেছে, উপরে গেছে, যায় মানে ছাদের উপরে যায়, হাত বাড়াইছে, মানে ধরতে পারতেছে না হাত, যে একটা হাত ধরিয়ে টানি তুলবে, ধরতে পারতেছে না। লাস্টে আমরা দুইজন সানসাইডের উপরে দুইজনে উঠছি, উঠে ওটা বসেছিলাম। বসে ভাবলাম যে না মানির বুদ্ধি তো যে কোনো এক মুহূর্তে করা লাগবে, বালুর উপরে ঝাঁপ দেওয়ার লাগবে,
নাইতে ওখান থেকে নামতে গেলে অনেক কষ্ট হবে। হ্যাঁ, তা এখন দুইজনে হাত ধরি আর কি ওখান থেকে বেশি হাইট হবো না। জি। বালু অনেক টাল করা আসছিল। তখন স্কুল ছুটি দিছে। ওখানে দুটো স্কুল ছিল, একটা প্রাইমারি একটা হাই স্কুল ছিল। তখন ছুটি দিছে। ছুটি দেওয়ার সাথে সাথে রাস্তা দিয়ে মানে ছাত্রগুলো যখন বাইরে হয়ে গেছে তখন আমরা ওই যে ওই জায়গায় বালুর উপরে সাইডে লাফ দিছি। ওখান থেকে লাফ দেওয়ার সাথে যে আমার সাথে একটা হিন্দু লোক ছিল, ওনার মুখের ভিতরে বালু টালু ঢুকে গেছে, ওনার টানি বাই করছে। আমার তো পুরো শরীরের ভিতরে বালু না, তাছাড়া তো আমাদের পথ নাই যে ওখান থেকে লাফ দেওয়ানির বা নামানির মতো কোনো বুদ্ধি নাই। উপরে তুলতে গেলেও ওই যে ঝুল লাগবে বা রশি লাগবে, তাছাড়া হবে নাই। ঝাঁপ দিছি, ওখান থেকে ছাত্রগুলো টানি টুনি বাড়ি করছে। করানোর পর সেদিন গেল ওই রকম অবস্থায়, দোকানে নিয়ে যাওয়া ওষুধ টষুধ কিনে দিল মিস্ত্রি দিয়ে। খাওয়া দাওয়া করানোর পর কয় তোরা থাকবি না যাবি, যদি থাকিস তাহলে থাক, তোরাই আমার সব থেকে ভালো লোক, তোরা দুইজন থাক, তোদের যা লাগে আমরা সব দিয়ে দেব। সেদিন আমরা থাকলাম প্রায় 3-4 দিনের মতো কাজ করছি। আচ্ছা, 3-4 দিনের মতো আর কি নতুন স্কুল এভাবে রানিংভাবে করতেছি। করতে বাজার করতে গেছি, মানে হচ্ছে সবাই মিলে আর কি ম্যাচ সিস্টেমে ওখানে খাওয়া দাওয়া করি। স্কুলে দিয়ে থাকি, স্কুলেতে খাওয়া দাওয়া করি। ওখান থেকে একটু যদি চা নাস্তা কিছু খাইতে যায় তো বাইরে গিয়ে গেটের বাইরে গিয়ে খাওয়ার লাগে। গেটের বাইরে গিয়ে খাওয়ানোর পরে আসিয়ে মানে বাজার করিয়ে দিছে কন্ট্রাক্টর। মাছ কিনছিল, এই ঝাটকা ইলিশ মাছ কিনছিল। আচ্ছা, সেই ইলিশ মাছ ঝাটকা ইলিশ কইছে যে এগুলো রান্না করবি, ভাজি হোক আর জানগরি হোক রান্না কর। রান্না করার জন্য আমাকে দিছে বাবুচির সঙ্গে। আমরা নিজেরা রান্না করি খাই, স্বাদ হলে হলো না হলে নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওভাবে খাই। তারপর যখন রান্না করতে বসছে আমার সাতকার ওই লোক, তখন রান্না করে মাছগুলো কেবল তুলছি প্লেটের উপরে। তোলানোর পর প্লেটের উপরে যখন মাছগুলো তুলি রাখছিলাম, তুলি রাখানোর পর আমি ওখানে বসে আছি। বসি থাকানোর পরে ওখানে থেকে হলো একটা মানে তিসে প্লেটের ভিতরে রাখিয়ে আর কি থুইছিলাম। এই সিঁড়ির ধাপের সাইডে একটু উঁচা আছে, তো সেই উঁচাতে রাখছিলাম। উঁচাতে রাখানোর পর দুইজনে আমরা গল্প করতেছি যে মিস্ত্রি তো বাইরে গেছে, টাকার জন্য মনে হয় গেছে, কন্ট্রাক্টরে টাকা দিবে, সে টাকা তোলানোর জন্য গেছি। টাকা তুলিয়ে প্রায় আস্তে আস্তে 9টা 9:30টার মতো বাজছে। তখন আমরা দুইজনে গল্প করতেছিলাম, মাছগুলো ওখানেই আসিল যে কেউ তো আসবে না, এখানে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে, আসবে না, আমরা দুইজনে এখানে গল্প করি। যে ভাবলাম যে ওই লোক করতেছে যে বলে চল আমরা দুজন খাওয়া দাওয়া করিয়া শুতে যাই, এখানে বেশি রাত পর্যন্ত দাঁড়া থাকার দরকার নাই। মাছগুলো ওখানে আছে, মানে ঢাকানি নাই আর কি, একটা ঢাকনা ওই প্লাস্টিকের এগুলো ঢাকনা ছিল না, ওগুলো দিয়ে আর কি ঢাকানি আসিল। ওই গাছটার তলে আমরা বসিয়েছিলাম, ওগুলো ওই জায়গাতে আসিল। সেই গাছটার থেকে একটা আগুন পরিয়ে ওই প্লেটটার উপরে পড়ছি। প্লেটটার উপরে পরিয়ে মাছ ওখান থেকে উধাও হয়ে গেছি। মাছগুলো যখন উধাও হয়েছে ওখান থেকে, তখন ভাবলাম যে এতগুলো মাছ এখান থেকে হারে গেল। হ্যাঁ হারে গেল, আগুন পরিয়ে হারে গেল, এখন তো আমাদেরকে ধরবে, তোরাই খাইছিস মাছ, তেমন এখন কি করি? তারপরে বললেন যে আগুন যা পড়লো ঢেনা গাছ থেকে আগুন পরিয়ে যে মাছগুলো নিয়ে গেল, এখন আমরা কি খাই? তা কয়েকগুলো যদি জানে না, এলে হাস্যকর ধরনের কথাবার্তা হয়ে যাবে। তখন মানুষে হাসতে হাসতে বাঁচবে না যে এতগুলো মাছ তোরা কিভাবে খালু। হ্যাঁ, তারপর মিস্ত্রি আসে কয় ভাত রান্না করছিস? হ্যাঁ ভাই ভাত রান্না করছি, কিন্তু নুন দিয়ে খাওয়া লাগবে। কয় নুন দিয়ে মাছ কিনে দিলাম, মাছ কই? তা বললাম ভাই এই যে এরকম সমস্যা, আর একটা আগুন পড়ছে গাছ থেকে, পড়িয়ে আমরা দুজন বসে গল্প করবেন আসছি, গল্প করতে প্লেটের উপর তো আগুন পড়ছে। আগুন পরে মাছগুলো উদাও হয়ে গেছে। কয় পাগল পাইছিস আমাক, মাছ উদাও হয়ে গেছে না, তোরাই খাইছিস, তোরাই এতগুলো মাছ কীভাবে খেলি রে? একবার আমার কথা ভাববে, আরও বলিনি আমার দুইজনের কথা। তখন ভাবলেন যে সত্যি কথা বলে কোলেও কয় যে বলে দোষী, মিথ্যা বলেও কয় দোষী। তেমন যেহেতু মিথ্যে
এটা মানে ওরা মিথ্যা ভাবতেছে, আমরা নিজের দোষ নিজের ঘাড়তে নিয়ে নিই, সমস্যা কি। তা এক কথা দুই কথায় ওদের মাঝে কাজে বাজি গেল আমাদের মাঝে, কয় তোরাই খাইছিস, তোরা ছাড়া কেউ খায় নাই এতগুলো মাছ। কম করলে তো মাছ 10টা ছিল, 10টার মতো মাছ মানে সকালের জন্য আর কি রাখছিলাম। সকালে আর রাতের বেলা 4 জনে 4টা খাবো, আর সকালবেলা কালকে 4 জনে 4টা খায়া দেয়া যেটা থাকলো ওটা পরে আলাদা করে ভাগ করে খাইতাম। তারপর বললাম হ্যাঁ ঠিক আছে ভাই, আমরাই খাইছি, সমস্যা নাই, আমরা খাইছি, আমরা জরিমানা দেব। কয় ঠিক আছে জরিমানা দে। কয় আমি এলা দেখবো, আমি কালকে আবার মাছ নিয়ে আসবো, দেখি কিটা মাছ নিয়ে যায় এখান থেকে। তারপর সেদিন আর মাছ কিনে নাই, অন্য কিছু কিনছে, সেদিন অতটা সমস্যা হয় নাই। তারপর উনি তো হিন্দু, 2 জন হিন্দু আর 2 জন মুসলমান। আমরা যে 2 জন মুসলমান তারা বললাম যে ভাই একটা দিন গরু মাংস নিয়ে আসেন, আপনাদের জন্য হলো আলাদা কিছু থাকবে, এলা গরু মাংস বদলে আপনার মাছ নিয়ে আসেন, আপনার গরু মাংস আমরা মাংস খাবো, তোমরা আপনারা মাছ খানালা। তারপরে যে না এখানে শ্মশান আছে, এখানে নিয়ে আসা যাবো না এগুলি। আচ্ছা আচ্ছা। তা আমার সাতকার হরিনাথপুর বাড়ি ওই ছেলেটার, ওই ছেলেটা জোরালি করিয়া বলছে যে কি হয়েছে শ্মশানত খাওয়া দাওয়া মানে, মানে শ্মশান কত দূর আর আমাদের স্কুল কত দূর, কতখানি ফাঁক, আমরা গরু মাংস নিয়ে এসে খাবো। মানাই করলো যে গরু মাংস নিয়ে আসিস না, যে তোদের সমস্যা হবে। আমি কিন্তু এখানে আসার পরে বলি দিছি যে এখানে কে আছে, আমাদের কাজের ভিতরে ডিস্টার্ব করবে না। তারপরে যদি তোরা নিয়ে আসিস তাহলে নিয়ে আয়, যদি বিপদ ডাকে নিয়ে আসিস তাহলে নিয়ে আয়, সমস্যা নেই। তারপর ওই জোরালি করিয়ে মানে নিয়ে এসছে গরু মাংস, 1/2 কেজি মাংস কিনে নিয়ে এসছে, নিয়ে এসিয়া মানে রান্না করছি। রান্না করিয়া খাওয়া দাওয়া করছি, ওদের জন্য মাছ নিয়ে এসছে আলাদা করি, মাছ নিয়ে এসছে ওদের হলো মুসা মাছ নিয়ে এসিয়া ভাজি করছিল, বিরিয়ানি করছিল। সে বিরিয়ানি ওদের আলাদা, যারা যারা দিছে আলাদা নিচে হিন্দু ওরা আলাদা খাচ্ছে, আমরা তো গরু মাংস দিয়ে খায়া ঘুম দিছি। হ্যাঁ পরের রাতের বেলা স্কুলের উপরে এত ডাঙ্গাডাঙ্গি, মানে বলে করবেন কি যে ওখানে যেন ভূমিকম্প চাপি গেছি। আচ্ছা আচ্ছা। এতটা ভূমিকম্প, স্কুলের ভিতরে এত বাতাস তুফান হতিছে, খালি স্কুলের ওই জায়গাটার ভিতরে তুফান হতিছে, আর কোনো জায়গা হতিছে না, এরকম দেখা যাচ্ছে। তা আমরা তো উঠছি, ঘুম থেকে উঠছি, আমি সর্বপ্রথম আমি চেতন পাচ্ছি, উঠি দেখি এত বাতাসকে জানলাগুলো লাগে দিয়ে এসি যায়, দরজাও বন্ধ আছে, মানে একটা করে আর কি কয়লার আগুন থাকবে, ওটা জ্বালা দিয়েছিলাম কয়াল, যে আগুন থাকলে একটু সমস্যা হবে না, মশা টশা লাগবে না। তার দরজা যে জানলা বন্ধ করবে গেছি, জানলা বন্ধ করতে আর কি ওখান থেকে একটা হাওয়া একটা আসিয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। ধাক্কা দিয়ে ফেলা দেওয়ার সাথে আমি ওই যে ওই জায়গাটা পড়ছি, যারা আমার লোকগুলো যেখানে ঘুমিয়ে আছে সেখানে যা পড়ছি, মানে যা পড়ার সাথে ওরা ঝাঁপ দিয়ে উঠছে, কয় কি হয়েছে, তুই এখানে এসে পড়লু কে চটকিয়া, তুই থাকবি ওখানে, তুই এখানে আসছিস কীভাবে? তা বললাম ভাই এরম হাওয়া আসতেছে, জানলা বন্ধ করে গেছিলাম, ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এই যে এখানে এসে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি দেখতেছি। ওই গেছে, ওই আমার মিস্ত্রি গেছে, যায়া আর কি ওখানে দরজার জানলা নাগাদ ধরছিল, এই জানলার চিপের ভিতরে একটা আঙ্গুল আটকে গেছি। আচ্ছা। আটকে দেওয়ার সাথে তো কাউলাগালি করতেছে যে ভাই ধর মুখ ধর, আঙ্গুল আটকে গেছে মোর চিপের ভিতরে, আঙ্গুল বাই হতেছে না, এত টাইম বানিয়েছি, মানে আমরাও গেছি যায়া জানলা ডানি, জানলা খোলায় না, টাইম বানিয়েছি, মানে এমন সিস্টেমে হুকটার ভিতরে আটকিছে, ও আঙ্গুল আর বাই হতেছে না ওখান থেকে, ওই আঙ্গুল কাটি বাই করার লাগবে, নাই তো ওই জানলা যেমন করে খোলার লাগবে। তা আমরা এইদিকে 3 জন, আমি তো আঙ্গুল নিয়ে কাউলাগালি করতেছি, অত রাতের বেলা কাউলাগালি করলে কেউ আসবে না পাশে। তা আমরা 3 জনে জানলা ধরছি, ওমাক কইছি যে তুমি ওটি থাকো, আমরা জানলা ধরি, জানলা ধরছি, আমরা ধরি টানি, আমাদেরকে উল্টে আরো ফেলে দেয় ধাক্কা দিয়ে। আমরা যখন 2-3 বার ওরকম পড়ে গেছি, ওখান থেকে উঠছি, উঠিয়ে বলতেছি যে কি রে, এরা শক্তি বেশি হইলো নাকি আমাদের শক্তি কম হয়ে গেল, আজকে একে দেখার কথা আছে। তারপর দরজা খুলছি, দরজা খোলার সাথে ওই মুহূর্তে গেছি যায়, যে বটি আছে না, বটি নিয়ে গেছি, আর ছিল একটা রড ছিল, সেই রডটা নিয়ে গেছি, নিয়ে যায় আমার ওই যে সাতকার ওই লোক হিন্দু লোকটা, যারা 2 জন হিন্দু না, একটা হেড মিস্ত্রি তো লাগিয়ে গেছে আঙুলটা, ওই নিয়ে যা রডটা দিয়ে জানলাতে একটা বাড়ি মারছি,
বাড়ি মারার সাথে জানলা খুলিয়ে আর কি আমার আঙুলটা যে জায়গাতে লাগছিল আঁশটার অর্ধেকটা মানে পুরো আঁশটাটা উঠে গেছে একবার ওখান থেকে, চিপত পর থেতলা হয়ে গেছে আঙ্গুল। পর ওই আঙ্গুল কি যেন স্যাবলন ছিল না, ঠিকঠাক করে পায় নাই, ওই রকমে বান্দি টান্দি রাখছি। সকালের দিকে এমন বলতেছে যে তোরা কাজত যা, আমি কাজত যা নয়, আমি আর খোঁজটা বাই করবো কিসের জন্য এটাই দেঙ্গা হয়েছে। ঠিক আছে, আমরা কাজত যাবো, সমস্যা নেই। নাস্তা টাস্তা করিয়ে হাত মুখ ধুয়ে নাস্তা করে গেছি, নাস্তা করিয়ে আসিয়ে কাজত ধরবো। আমরা কাজত ধরছি, ধরে প্রায় 10টা-11টার মতো বাজে। তখন মিস্ত্রি ঘুম থেকে উঠছে, উঠিয়ে মানে দিছে তো ঘুম থেকে ওঠার আগে একটা করে সিগারেট খায় আড়ে, তারপরে আর কি বের হয়। তা ওখান থেকে বের হয়েছে, বের হয়ে দেখে যে ওনার আঙ্গুলে কোনো একটু ব্যথার চিহ্ন নাই আর কি, কাঁটানির চিহ্ন নাই, আঙ্গুল থেতলা হওয়ার চিহ্ন নাই। তখন আসি কন আইছে, কয়েকে রে আমার যে আঙ্গুলের চিবত পড়ছিল কালকে, তা তোরা যে টানলি জানলা টানলি, যে জানলা রড দিয়ে বাড়ি দিলি, আমার তো আঙ্গুলত কোনো ইয়া নাই, ব্যথার চিহ্ন নাই, ফাটানিরও চিহ্ন নাই। তারপরে বললেন যে ভাই আপনার কপাল খুব ভালো, মনে হয় আপনার উপরে রহমত নাজিল করছে, সেই জন্য আপনার কিছু হয় নাই। তা কয় তোর ঘরে 2 জনের কারণ নেই, বললেন যে গরু মাংস নিয়ে আসিস না, তোরা গরু মাংস খাওয়া চাইলে তোদের বাড়ির যা খাইস, তাহলে আমি বাধা দিলাম না। তারপরে সেদিন ওরকম গেল, সন্ধ্যের সময় কাম ছাড়িয়ে গোসল করে গেছি আমরা 2 জন ডিগির সাথে। পাশে একটা ডিগি ছিল, ডিগিটার সাইডে অনেক কাশিয়া এবং জঙ্গল ছিল। 2 জনে গেছি, গোসল টোসল করছি, করিয়ে উঠিয়ে আসছি। আসানির সাথে আর কি ওই যে মিস্ত্রি হিন্দু লোকটা, ওই লোকটা ছিটকে পড়ে গেছে। ওটি পড়ে যাওয়ানোর পর ওকে আমি এত টানি উঠতে পাই না ওখান থেকে। তাকে বলে যে আমাকে যে পাউডানি ধরছে, তুমি না ওই যে ডাক দাও, আমার মিস্ত্রিকে ডাক দাও। আমি মোবাইল বাড়ি করছি পকেট থেকে, যে তোকে ছাড়ি দিলে তো বিপদ, এখন মোবাইল বাই করলে তো সমস্যা কেমন করি, এক হাত দিয়ে মোবাইলটা বাড়ি করিয়া মিস্ত্রির কাছে ফোন দিছি যে ভাই এরকম সমস্যা, দুর্ঘটনা করছে, আপনি চলে আসেন এখানে। তো ওখানে আসিয়া যে দাঁড়াইছে, দাঁড়ানির সাথে তো ওটা চলে গেছে, মানে আর ডিস্টার্ব করে নাই, না করাতে চলে এলাম আমরা। কয় যে তোরা 2 জন একটু বাইরে গেলে সাবধানে যাবি, সাবধানে ঘোরাফেরা করবি, কোনো জায়গা যায় বেশিক্ষণ থাকার দরকার নাই, বেশিক্ষণ থাকলে বিপদ হবে। তারপরের দিন ওনাকে দিছে মাছ নিয়ে যাচ্ছে, আবার ওই ঝাটকা ইলিশে নিয়ে যাচ্ছে, যে ভাই আমরা আজকে মাছ খাবো, অতটা ভাজি ভুজি লাবড়া দিয়ে খায়া পেট ভরবে না, আমরা আজকে মাছ খাবো, মাছ আজকে নিয়ে যাই। ঠিক আছে, তা মাছ কিনছে 1 কেজির মতো, 1 কেজি মাছ 4 জন মানুষ, ফ্রিজ নাই কিছু নাই, কার ভিজতে নিয়ে যা রাখবে সেটা চিন্তা ভাবনা করিয়ে আর কি নিয়ে গেল মাছটা। নিয়ে যায় এবার আমার কয় যে বলে মঞ্জু তুমি এটি থাকো, আমি না দোকান থেকে ঘুরিয়ে আসি। বললাম ভাই আপনি একটা কাজ করেন, আপনি নিজে এখানে থাকেন, থাকিয়ে দেখেন পরিস্থিতিটা কি, তখন বুঝতে পারবেন আপনি। আমি কন্ট্রাক্টরের নাম্বার দাও, আমি যা ফোন বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসি। উনি আসিল, হ্যাঁ উনি যখন থাকছে না মাছ যে ভাজি তুলছে, তখন আবার ওই আগুনটা আসিয়া প্লেটের উপর পড়িয়ে মাছ একবারে তুলে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার সাথে বুঝতে পারছে যে হ্যাঁ সেদিনকে আমি ওদের সাথে এলো ফাজলামি করলাম, জরিমানা নিলাম, আসলে সত্যি ঘটনা। যখন মাছ আগুনটা প্লেটের উপরে পড়ছে, তখন উনি দেখি অবাক হয়ে গেছে, অবাক হয়ে মানে ও জায়গা হওয়ার মতো হ্যাঁ বসিয়ে আছে, কত কথা করতেছে না। তা আমরা আসিয়া বললাম যে ভাই কি হয়েছে 2-3 বার ডাকলাম, শুনলো না। তারপর আবার ডাকলাম, শুনলো না। পরে পানি নিয়ে আসিয়া যখন চোখ ছিটিয়ে দিছি, তখন কয় হ্যাঁ এখানে থাকা যাবে না, চল গাড়ি উঠতে বসা, খুব বিপজ্জনক এলাকা এটা। তা বললাম কি হয়েছে, কয় এখানে তোদেরকে সেদিন আমি ভুল বুঝছি, মাছ দেওয়া হয়ে গেছে, আমি বিশ্বাস করি নাই, আজকে নিজের চোখে দেখলাম সেটা আমি, আগুন একটা পরিয়ে মাছ নিয়ে গেছে। সে আগুনটা পড়লো কোথায় থেকে সেটা
কইলাম যে কই থেকে পড়ছে, কয় যে গাছের এখান থেকে পড়ছে, বকুল ফুলের গাছ থেকে পড়ছে আগুন, পরিয়ে মাছ নিয়ে গেছে। আচ্ছা গেল, পরের দিন আমাকে নিয়ে গেলাম ওই পাশে কুবরেজের বাড়িতে নিয়ে গেলাম, যে দেখা সমাচার চাচা এরকম ধরনের ঘটনা ঘটছে, আমরা মাছ রান্না করলে ওই জায়গায় মাছটা থাকে না, মাছটা উদাও হয়ে যায়, একটা আগুন পরিয়ে মাছটা নিয়ে যায়, আর আমাদের মাঝে সুন্দর একটা সৃষ্টি হয়, মানে কাজিয়া ঝগড়াঝাটি লাগে। তা কইছে যে এই যে তাবিজ আর কিবে কিবে দিছে, এগুলো কয় এগুলো বান্ধি রাখো গালার ভিতরে, তোমার কোন মিস্ত্রির গালাতে একটা দিয়ে দাও, দিয়ে তুমি সুন্দরভাবে যাও, বাকিটা আমি দেখবে নাকি স্কুলের পাশে বন করে দিয়ে আসবো। স্কুল বন্ধ করে দিয়ে আসবে, ঠিক আছে। সেদিন উনি আসে নাই, না আসানির কারণে তাবিজ ছিল, আমরা 3 জন বাইরে হয়েছি ওনাকে রাখিয়ে, যে ভাইয়া আপনি এখানে থাকেন, কিছু হবে না, আপনি এখানে থাকেন, আমরা যাই। কয় না আমাকে নিয়ে যাও, তোমার কই যাই, যেখানে যাবি আমাকে নিয়ে যাও। তারপর ওখান থেকে ওনাকে না নিয়ে আমরা চলে গেছি, তাই বাজারত গেছি, বাজার যা চা নাস্তা খাওয়া দাওয়া করিয়ে চলে যাচ্ছি, আসি দেখি উনি সাইডত নাই। সাইডত না থাকার কারণে কয়েক জায়গায় খুঁজলাম, মানে যে জায়গা মানে শ্মশানটা বাকি থুয়ে আমরা সব জায়গাতে খুঁজিছি, পাইনি। না পাওয়ানির কারণে লাস্টে ভাবলাম যে যেহেতু একটা হিন্দু লোক আমাদের সাথে আছে, ওনাকে নিয়ে যাই শ্মশানের দিকে কি হয়। তা শ্মশানত গেছি, যা দেখি যে উনি ওই ঠাকুরের একটা করে থাকে বলে বানানি, ওগুলোর সামনে যায় বসি আছে। আচ্ছা আচ্ছা, বসি থাকতে আমরা ওখানে গেছি, যা বলেন যে ভাই বাড়িতে যাবেন না, আসেন, এখানে কি করতেছেন, শ্মশানত যাচ্ছেন কে? তা কয় তোরা এখান থেকে যা। তা বললাম যে আমার ওই যে হিন্দু লোক আরেকটা ছিল দাদা, ওই দাদা বললো যে কয় চলো অনেক রাত হয়ে গেছে, বাসার যা, এখন বাসা তো নাই, স্কুলে যা, খাওয়া দাওয়া করে ঘুমাই। কয় তোরা যা, আমি এখানে আসি, ভালোভাবে আসি, আমি অনেক কিছু খাইছি। তা আচ্ছা ঠিক আছে, খাইছেন কি খাইছেন ভাই? আমরা তো কিছু খাই না, আমার ঘর বানা দেও খাই। তাই করি এর কি করি করলাম, তখন ওখান থেকে ওই কালো গুলে আংরার মতো দেখতে, সেই আংরা না কি জানি না অতটা, ওর ভিতরে সাদা সাদাও ছিল, মানে অর্ধেক সিদ্ধর মতো হবে, সেই জিনিসটা নিয়ে এসে আর কি হাতত দিছে আমার ঘরে, যে খা, তোরা যখন চাইস তো খা, সমস্যা নেই। তা আমি তো দেখে বুঝার পারছি এটা নিশ্চয়ই আর উপরে কোনো কিছু ভর করছে বা কোনো কিছু করছে। তারপর ওখান থেকে ওনাকে রাখিয়া চলে আসলাম, যে ওখানে যাওয়াই যাবো না, ওখানে থাকি। আমরা চলে যাই সবাই মিলি, উনি কখন আসবে। তারপর যেই ঘরের ভিতরে আসছি, স্কুলের সামনে গেট খুলছি, খুলিয়ে দেখি যে বাও দোতলার ভিতরে উনি বসিয়ে হিসাব করতেছে। আচ্ছা আচ্ছা, হিসাব করতেছে। তা বললাম যে ভাই আপনি এখানে, আর আপনাকে দেখলাম আমরা ওখানে, কিভাবে খাতিছেন আপনি অর্ধেক সেদ্ধ? কয় তোদেরকে মাথা খারাপ হয়েছে, পাগলা হয়েছিস নাকি তোরা? আমি এখানে আছি, এখান থেকে কোনো জায়গা জানি, তোর বারের জন্য কতক্ষণ হয় অপেক্ষা করবে নাইছি, একসাথে ভাত খায় ঘুমাবো এখন। তোরা কই গেছিলি? সেদিন আর ঘটনাটা না বলি নেই, না বলানির কারণে ওই রকমই আসিলাম। পরের দিন দিনের বেলা সকালবেলায় কাজে যাব, মানে কাজে ধরবো, হাত মুখ ধুয়ে গেছি, ধুয়ে হাত মুখ ধোয়ার লাগে, ওই ডিগির যায়, ওখানে কল আছে, কিন্তু কলের পানি হইলে ভোলা বাই হয়, আয়রন বাই হয়। তারপর ওখানে গেছি, ডিগির যায়, হাত মুখ ধুয়ে চলে আসলাম। সে কাজত ধরবো, কাজত মানে চিলেকোটা, এই চিলেকোটার হলো সাইডে লেখা, মানে স্কুলটার নাম আর কি লেখা থাকে, যে কোন স্কুল, সেই স্কুলের নাম লেখা থাকে, সাতগিরি প্রাইমারি স্কুল। ওই স্কুলের ওই জায়গায় ঝুল লাগাইছি, ওই ঝুল থাকি আমাদের একটা ছেলে পড়ে গেছে নিচে, ঝুল থাকি পড়ে গেছে, ওই যে ঝুলের রশিটা আছে না, ওই জায়গাতে ঝুলের রশি অল্প একটু ছেড়ানির কারণে পড়ে গেছে। পড়ে যায় মাঝখানে 2টা বাঁশ ভাঙি গেছে, ভাঙি যাওয়ানোর পর পড়ে যায় ওই যে ছাদের উপরে লাগিয়ে পিঠতে একটু আঘাত পাইছে। পিঠতে আঘাত পাওয়ানির কারণে ওনার ঝুল থেকে সাথে আমরা নামিয়ে গেলাম।
নামিয়ে যাওয়ানোর পরে নিয়ে আসলাম, ধরে নিয়ে যায় হাসপাতালে। আর কি যাওয়ার আগে ওনার বেশি অবস্থা খারাপ হয়েছিল। তারপর নিয়ে গেলাম, নিয়ে যায় ফার্মেসি নিয়ে যায় দেখাইলাম, কয় এটা কোনো সমস্যা নাই, এটা হলো সামান্য একটা দুর্ঘটনা। তারপর ওখান থেকে নিয়ে আসিয়া রাখছিলাম, ওষুধপাতি খাওয়াইছি। খাওয়ানোর পরে পরের দিন সকালবেলা ওই সবার আগে উঠছে কাজে, উঠে বলতেছে ভাই চল কাজ যাবি না। তারপর ভাবলাম যে এনে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে হলো বললো। উঠে বলতেছে চল কাজ যাবি না। তো বললাম যে তোর পিঠে ব্যথা, তুই আগে কাজ ধরছিস, কয় যে তোদের কি মাথা খারাপ হয়েছে, পিঠের ব্যথা। আমি কই কখন বললাম ঝুল দেখি, তাহলে পড়লোটা কেটা ওঠে। আচ্ছা আচ্ছা। তারপর ভাবলাম যে হয়তো মনেরও ভুল বা চোখেরও ভুল হয়তো দেখানির, সেটা ভাবিয়া ওখান থেকে মানে ওটা ওই বিষয়টা আর কি একবারে মুছে দিল। আসানির পথে মানে গাড়ির মানে যে যখন কাজ শেষ, সব কিছু শেষ, গ্লাস আনবার গেছে মিস্ত্রি, গ্লাস আনিয়ে গ্লাস লাগাইতে আর কি গ্লাস ওখান থেকে 5টা গ্লাস পরি দেওয়া ভাঙিয়ে গেছি। ভাঙিয়ে যাওয়ানোর পরে যখন গেছি নিচে যায় দেখি যে গ্লাস ভাঙি পড়ি আছে। তারপরে আসি দেখি যে হলো এদিকে যেগুলো গ্লাস ছিল সেগুলোও নাই। আমরা ওই চারজন মানুষের মধ্যে আর কেউ নাই। আচ্ছা, কেউ নাই, গ্লাসও পড়ছে ওখানে ভাঙি আছে, এদিকে যা দেখি গ্লাসগুলোও নাই, যে গ্লাস এখন লাগাবো কিভাবে। তারপর সেই গ্লাস দেখি যে ওই যে বকুল ফুলের গাছ আছে না, সেই গাছের নিচে যা আছে ওখানে গ্লাস, যে কয়টা গ্লাস ভাঙি গেছিল সেই কয়টা সহ ওই জায়গাতে আছে। তারপর ওখান থেকে নিয়ে আসিয়া গ্লাস লাগালাম, লাগানোর পর নিচে গেছি, নিচে যা দেখি, তারপরেও যা দেখি ওই জায়গাতে আরও গ্লাস পরিয়ে আছে। গ্লাস নিয়ে আসি লাগাই, আবার ওখানে থাকে, নিয়ে আসি লাগাই, আবার ওখানে যায় থাকে। তারপর একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেল ওখানে। সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে আবার ওই জায়গায় গেলাম কবিরাজের বাড়ি, যাইয়া বললাম এই ঘটনা, কয় তোমরা আজকে এখান থেকে চলে যাও, তত তাড়াতাড়ি সম্ভব কাছ থেকে চলে যাও তোমরা এখান থেকে। এটা জায়গাটা খুব ভয়ানক জায়গা, অনেক ধরনের ঘটনাই ঘটে। আচ্ছা, এই ছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেহেতু সময় মোটামুটি কম আছে আমাদের হাতে এখন, সো খুব বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের কথাবার্তাগুলো শেষ করবো এবং তারপর ভাইয়ের কাছে আরও একটি ছোটো ঘটনা আছে, সেই ঘটনাটি শুনে আজকের মতো বিদায় নেব। আচ্ছা, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলছি। আসসালামু আলাইকুম, আমি রাহাত, আমার বাসা গাইবান্ধা জেলার ডিমলা পদুম শহরে। আমি আর আমার বন্ধু ধানমন্ডির একটা বাসায় উঠি, যেটা ছিল 9 তলা বিশিষ্ট একটি ভবন। আমরা ঠিক 6 তলায় থাকতাম। মাঝে মধ্যেই নিচে ওঠানামা করতাম। রাতের বেলা সিঁড়ি দিয়ে ওঠানামা করা খুবই কষ্টকর, তাই লিফট ইউজ করতাম। প্রথম কয়েকদিন যাতায়াত করছি, কোনো সমস্যা হয়নি। 5-6 দিন যেতে না যেতেই মনে হতো কানে কানে যেন ফিস ফিস করে কেউ একজন কিছু বলতো। শব্দটা ছিল এরকম, নিচে যাস না। আমি জানি না শব্দটা শুনতে পেলেন কিনা। তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম, কি রে তুই কিছু বললি? ও বলে যে না, ও তো কিছু বলেনি, ওই মামা তো কিছু বলল। আমি বললাম যে যাই হোক, হয়তো বা মনের ভুল। তারপর আমি একদিন একাই নামছিলাম লিফট দিয়ে। সেদিন আমার ফ্রেন্ড ছিল না। তারপর সেদিনের মতো আবারও কেউ যেন কানে কানে ফিসফিস করে বলছে নিচে যাস না। তারপর হঠাৎই লিফট থেমে যায় সঙ্গে সঙ্গে। 3 তলায় যেখানে কেউ থাকতো না, হঠাৎ করে দরজাটি আপনা আপনি খুলে যায়। আর আমি দেখি যা জীবনেও কল্পনা করিনি সেটা দেখার জন্য। ঠিক এমনটা দেখি যে একজন মহিলা, যার পরনে ছিল সাদা শাড়ি, আর পেছনে সাদা শাড়ি পরা ছিল, আর পেছনে ঘুরে দাঁড়িয়ে দেখার সাথে সাথে লিফটের আলো নিভে যায়। আর আমি সেই সঙ্গে একটা কান্নার আওয়াজ শুনতে পাই। 5 সেকেন্ড পর আবার দরজা খুলে গেলে আমি দেখি সেখানে আর কেউ নেই। চারিদিকে ধু ধু অন্ধকার। কি হয়েছে আমার আর মনে নেই। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমি আমার রুমে শুয়ে আছি। তখন আমার ফ্রেন্ডকে বললে সে আমায় বলে সে নাকি আমাকে 3 তলার বারান্দায় অচেতন অবস্থায় খুঁজে পায়। এটি ছোট্ট একটা ঘটনা ছিল, যেটি কমেন্টের মাধ্যমে পাঠিয়েছিলেন মঞ্জুর এলাহি রাহাত। খুব ছোট্ট একটা ঘটনা। এরকম বিক্ষিপ্ত ঘটনা আমাদের প্রত্যেকের সাথে ঘটতেই থাকে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াতে চাই না। আমরা
চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুল আমাদের জন্য খুব ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছে, যেহেতু সময় একেবারে কম, খুব বেশি কথা পারবো না, শাহাদুলের কাছে চলে যাব। জি ধন্যবাদ ভাইয়া। আজকের ঘটনাগুলো কেমন লাগছে? আজকে ঘটনাগুলো অনেক সুন্দর ছিল, গোছালো, এবং সব থেকে দ্বিতীয় ইমেল যেটি ছিল ডোম লাশ কাটো, মেয়েটিকে ওই দেখে বলতে ওর ফ্যামিলিকে বললো যে একে তো দুষ্টু জিন ধরেছে, আর কিছুদিন থাকলে একে মেরে ফেলবে, আর সব থেকে বড় কথা এর উপর বান মেরেছে, তার মেয়ের উপর বান মেরেছে যেন পৃথিবীতে বেশি দিন না থাকতে পারে আর কি। তা ওর কথা শুনে তোর মা বাবা ভয়ে পড়ে গেল যে আমার মেয়েকে কে বান মারলো বা কে দুষ্টু জিন ভর করলো, এটা এখন আমরা কিভাবে এর থেকে রক্ষা পাবো বা আমাদের মেয়েকে রক্ষা করবেন। তো বললো যে ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমাকে যেহেতু ডাকছেন আপনারা, আমি কোনো না কোনো একটা উপায় বের করে আপনাদের মেয়েকে এ থেকে রক্ষা করব আর কি। তো বললো যে ঠিক আছে, আজকে আপনাদের সমস্ত সমস্যার কথা আপনারা আমাকে খুলে বলেন, আমি আগামীকাল এসে আপনাদের মেয়ের যে কোনো একটা ব্যবস্থা করে দেবো আর কি। তো এই কথা শুনে আর মা বাবা যারা আছে সবাই সব সমস্যার কথা বললো আর কি ওকে। তো শুনে বাসায় আসলো, বাসায় এসে থাকে না কবিরাজের বিভিন্ন বই, সেই বইগুলোই পড়লো, আর দাদার রেখে যাওয়া বইগুলো, সেই বইগুলো পড়ে ও পরের দিন চলে গেল ওই বাসায়। তা বাসায় যে ওর ফ্যামিলিকে ডাকলো সবাই, এসে কবিরাজ পাতা দিয়ে ভরণ দেওয়া হলো। তো ওই সময় যখন ভরণ দিল, প্রথমে দেখতে পেলে যে ওরেই মানে মেয়েটির যে চাচাতো ভাই ওর উপর মানে বান মেরেছে এক কবিরাজ, দুষ্টু কবিরাজের মাধ্যমে। সে দুষ্টু কবিরাজের মাধ্যমে এবং জিনের মাধ্যমে ওকে বান মারাছে যেন পৃথিবীতে বেশি দিন না বাঁচতে পারে আর কি। তা এখন ওর মা বাবা জিজ্ঞাসা করলো এর থেকে পরিত্রাণ করার কি উপায় আছে, আপনি আমাকে একটু বলে দেন। তো বলতেছে যে ঠিক আছে, সমস্যা নেই, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে এর থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করব আর কি। তো ওই কথা শুনে গিয়ে সবাই চমকে গেল যে কি হলো হঠাৎ করে। তা ওর যখন জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তখন ও বলতেছে যে একে তো দুষ্টু জিন বান মারার পর বলছে। পরে তখন আবার ওকে যখন মেয়েটির উপর ভরণ দিল, তখন পাতাবাদ দিয়ে মেয়েটির উপরে ভরণ দিল। মেয়েটির উপর ভরণ দেওয়ার পর সবকিছু মেয়েটা যখন খুলে বলল ওর ভিতর থেকে যে তুই একে কেন ধরেছিস বা এর উপর কেন বান মারা হয়েছে, এর সাথে শত্রুতা কিসের, তা সবকিছু খুলে বলল যে ছেলেটি একে পছন্দ করত। তা
ছেলেটি নাকি ওকে বলেছিল যে আমি তো পছন্দ করি, তুই আমাকে পছন্দ করিস কি না। তা মেয়েটি না বলে দিয়েছে, অনেক কয়েকবার বলার পর না করে দিয়েছে। তা ওই সময় ছেলেটির মাথায় এইসব দুষ্টু বুদ্ধি বা কুসংস্কার চলে আসে। তো কবিরাজের মাধ্যমে মেয়েটিকে বান মারে, যে মেয়েটি সমস্যা করে দেয়, যে মেয়েটি যেন পৃথিবীতে না থাকে। তারপরে এই পর্যায়ে এসে একটা সময় আসলো, তা 2-3 দিন পর আবার যখন ভরণ দিল, তো ভরণ দেওয়ার পর জিনের উপর জিনকে তাড়ানোর একটা ব্যবস্থা করলো আমার ওই ফ্রেন্ডটা, যে একে আগে জিনকে তাড়াই, তারপর বান কে মারছে সেটা দেখতে পাওয়া যাবে আর কি। তা জিনকে সরানোর জন্য, ওর কাছ থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করছে। এক পর্যায়ে জিনকে ও তাড়াই ছাড়ছে, মেয়েটিকে বাঁচানোর জন্য তাড়াই ছাড়ছে। তা এই জন্য ও সবসময় ছাড়ে দেওয়ার পর জিনটা চলে গেল। তারপর বললো যে ঠিক আছে, আমি 7 দিন পর কে বান মারছে এটা বের করে আপনাদেরকে জানাবো আর কি, বা কেন বান মারছে। তো ওই ঠিক 7 দিন পর যখন আবার বান মারা বা কে মারছে, কিসের জন্য মারছে, সব কিছু বের করার জন্য বর্ণনা দিচ্ছে। তা ওর চাচাতো ভাইয়ের নাম বলছে। তো ওর চাচাতো ভাই তো ধরা পড়ে গেছে, যে সবাই জেনে গেল যে ওর চাচাতো ভাই ওকে বান মারছে ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ও হচ্ছে ঠিকানা, মানে সরি, ও হচ্ছে যখন তাবিজ একটা দিল ওকে, মেয়েটাকে তাবিজটা দিল যে মেয়েটি যেন তাবিজটা 1 মাস পরে থাকে, এর আগে যেন কখনো খোলা না হয়। এর আগে যদি খোলে তাহলে মেয়েটির সমস্যা হয়ে যাবে এবং বাঁচাতে পারবেন না। এরপর যখন মেয়েটির 1 মাস পর তাবিজ দেওয়া হলো, মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক হতে ধরলো এবং বানটা কেটে গেল। এই বান কেটে যাওয়ার পর ওকে কিছু ঔষধ বা গাছন্ত ঔষধ, তাবিজ, পানি পড়া এবং সম্পূর্ণ বাড়িটা বন করে দিল, ঝাড়ফুঁক করে দিল, যেন এর মধ্যে আর কোনো সমস্যা না হয় আর কি। এক পর্যায়ে মেয়েটি যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল, তা মেয়েটির কাছ থেকে আমার বন্ধু মানে সব কিছু ওর নিজের মুখ থেকে শুনলো সুস্থ হওয়ার পর থেকে, যে তোমার চাচাতো ভাই কি তোমাকে এরকমভাবে বিরক্ত করতো, তুমি কি সায় দিচ্ছিলা। তো মানে যেটা সত্য কথা সেটাই বললো, যে আমার চাচাতো ভাই আমাকে ডিস্টার্ব করতো, আমি ওর কথায় রাজি হইনি, মাঝে মধ্যে ডিস্টার্ব করতো, আমার গায়ে হাত দিত, বিভিন্ন ধরনের কথা বলতো আর কি। তা ওই মেয়েটি যখন সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পর তো একটু মানে সুস্থ হলে যে মা বাবার একটা খুশি থাকে, পুরো ফ্যামিলিতে একটা আনন্দ চলে আসলো। তা সব থেকেই এখানে ঘটনাটা যদি এখানেই শেষ হতো অনেক ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা। তা ওই মেয়েটি প্রায় 2-3 মাস সুস্থ থাকার পর আবার একই সমস্যায় পড়ে গিয়েছে। তখন আমার ফ্রেন্ডটি অভি, ও তো ঢাকায় চলে গেছে অন্য রোগী দেখার জন্য। তো এনারা বিভিন্ন ধরনের কবিরাজ, হুজুর, ডাক্তার দেখে গেছে, তারপরেও কোনো মানে সুরাহা বা সুস্থতা কামনা করতে পারেনি, যে সুস্থতা করবে এ ধরনের সুযোগ পায়নি আর কি। তো এই জন্য পরে আবার যখন আমার ফ্রেন্ডকে ডাকা হলো, তো আস্তে আস্তে সময় নিয়েছে, যে আমার যেতেও 3-4 দিনের বেশি সময় লাগবে। আমি আপনাদের মধ্যে অনেক যাদেরকে পারেন, বড় বড় কবিরাজ যারা আছে, হুজুর আলামায় আছে, তাদেরকে দেখান। তো অনেক হুজুর আলামায় কবিরাজকে দেখানো হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে মেয়েটিকে মানে বাঁচাতে পারেনি আর কি। আচ্ছা আচ্ছা। মেয়েটিকে বাঁচাতে পারেনি। আর মেয়েটির বয়সও তেমন একটা বেশি ছিল না, 16, 17, 18 বছরের বয়সী এরকম একটা হবে। তো মেয়েটি যখন মারা গেল, মা বাবা তো পুরোই অবস্থা খারাপ। একজন মেয়েকে, সন্তানকে হারানোর দুঃখ বেদনা কতটা কষ্টে তার পরিবারের মা বাবা একমাত্র জানে, সন্তান হারানোর বেদনা কি রকম। তা এখানে
আমার বন্ধুটা যখন আসলো ওদের বাড়িতে ডিরেক্ট চলে গেল, ঢাকা থেকে এসে ওদের বাড়িতে গেছে। তাই জিজ্ঞাসা করলো কই আপনাদের মেয়ে কই, ওরে দেখালো যে এই যে লাশটি, দেখো বাবা লাশটি আমার মেয়ে মারা গেছে। তো ও ওখানে সঙ্গে সঙ্গে মেয়েটার উপর এই লাশটার উপরেই ও একটু মানে ফু দিয়ে দেখলো যে ওর যে চাচাতো ভাই ছিল আগে, ওই চাচাতো ভাই আবারই ওকে বান মারছে কবরেজের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। এই শোনার পর ওর মেয়েটির মা বাবা বললো যে বাবা আমার মেয়েকে যারা মারছে, যাই মেরে ফেলেছে, আমরা তার শাস্তি চাই। এখন তোমার মাধ্যমে যদি আমি কিছু করতে পারি তাহলে তুমি আমাকে বলো, আমি এগুলো করতে চাই। মা বাবা বললো আমরা। পরে ওই অভিত এগুলো কাজ কখনো করতে চাইবে না, যে একজনকে বান মারা বা একজন ক্ষতি করা। তা ওকে অনেক অনুরোধ জিরোধ করার পর ও রাজি হয়েছে আর কি। তা পরে যখন ছেলেটিকে বান মারা হলো, বান মারার সঙ্গে সঙ্গে ছেলেটি অসুস্থ হয়ে গেছে এবং বিছানায় পড়ে গেছে, একদম চেহারা মলিন একটা চেহারা হয়ে গেছে, যেখানে মানে মেয়েটার থেকেও বিশ্রী একটা চেহারা হয়ে গেছে ছেলেটার। মেয়েটির চেহারা যেরকম ছিল তার থেকে বিশ্রী অবস্থা হয়েছে মেয়েটার। তখন সবাই ছেলেটিকে দেখতে আসে যে ছেলেটির এই অবস্থা কি হলো। তো ও এমন একটি কাজ করে দিয়েছে যে কাজটি মানে কোনো কবিরাজের দ্বারা সম্ভব ছিল না ওই সময় ওটা কাটানোর। তা একটা সময় অভির মানে মনে হয়েছিল যে আমার দ্বারা যদি ছেলেটার মৃত্যু হয় তাহলে তো আমি একজন পাপী হয়ে দাঁড়াবো। এই কাজ করতে এসে যে আমার হাতে একজনের জীবন চলে যায়, আমি এখানে সব থেকে বড় পাপী, গুনাহগার হয়ে যাব। তো কি করলো কি, মেয়ের পরিবারকে না জানিয়ে ও নিজে থেকে বানটা কেটে দিয়েছে, ছেলেটা যেন সুস্থ হোক এই জন্য ও বানটা কেটে দিয়েছে। তো বান কেটে দেওয়ার পর কিছুদিন পর ছেলেটি সুস্থ হয়েছে। সুস্থ হবার পর সবাই বলল যে বাবা তোর সাথে এগুলো ঘটনা কি হয়েছে। এবং মেয়েটির বাবা বলছে যে তুই আমার মেয়েকে মারছিলি না এভাব করে, ওই জন্য আমিও তোর উপর প্রতিশোধটা নিয়ে নিলাম। দেখছিস তো একজন সন্তান হারানো কত বেদনা, আমি তো তোকে তারপরও বেঁচে রেখেছি, যদি পারতাম আমি তোকে একবারে মেরে ফেলতাম। এই বলে মানে এখানে ঘটনাটি শেষ না, মানে সময় যেহেতু কম আজকে বলা হবে না, ঠিক আছে, এই পর্যন্তই থাক, অন্য কোনো এক সময় ঘটনার শেষ পর্যন্ত যাওয়া হবে আর কি। জি। সো শাহাদুল, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম শাহাদুলের কাছে চমৎকার একটা ঘটনা। হ্যাঁ, অবশ্যই যেহেতু আজকে সময় নেই, আমরা ভূতবেলার পরবর্তী যদি কোনোদিন এপিসোড হয় যেখানে আসলে স্পেশাল এপিসোডগুলোতে শাহাদুলকে নেওয়া হয়, কিন্তু আজকে হুটহাট করে শাহাদুল কেন জানি বলছিল যে শাহাদুলের কাছে ঘটনা আছে। তো যাই হোক, এই জন্য শাহাদুলকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম। সে বরাবরই ক্যামেরার পেছনে কাজ করতে ভালোবাসে। তো আজকে যাই হোক এরকম একটা ডিসিশন থেকে শাহাদুলকে সামনে আনা। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা শুনছিলেন এবং দেখছিলেন ভূতবেলা। তো আমি আর কথা বাড়াবো না, আমি এই পর্যায়ে আপনাদের কথাবার্তাগুলো পড়বো এবং এরপর আমরা এখান থেকে আজকের মতো বিদায় নেব। তো দেখতে পাচ্ছি আমাদেরকে শেষ মুহূর্তে অনেকেই বলেছিলেন যে সাউন্ডের সমস্যা হচ্ছে। একজন লিখেছেন যে গত সপ্তাহে শাহাদুল ভাইয়ের ঘটনা বলার সময় সাউন্ডে সমস্যা হয়েছিল। আচ্ছা, মানে শাহাদুল তো একজন ভূত, তাই না? তো ভূত আসলে তো একটু সমস্যা হয়, যেহেতু ভৌতিক ঘটনা অবলম্বনের অনুষ্ঠান ভূতবেলা, তো এখানে যদি একটু ভৌতিক ঘটনা না হয় তাহলে কেমন হয় বলেন। লিখেছেন আমাদেরকে ইসরাত জাহান, মেয়েটার সাথে খুব খারাপ হলো, কেন যে এমন করে মানুষ। আসলে এরকম একটা ঘটনা কিছুদিন আগে আমিও শুনেছিলাম, যেমনটা যে একটা মেয়ে দুপুরবেলা টিফিন টাইমে স্কুল থেকে বাসায় ফিরছিল, এমন টাইমে মানে স্কুলের পাশে যে বিভিন্ন ঝালমুড়ি এবং ভাজা পোড়া যে দোকানগুলো থাকে সেখান থেকে মাখা নিয়ে খেতে খেতে আসছিল। ঠিক সূর্য তখন মাথার উপরে। এমন একটা সময় মানে ওনার বাসায় যেতে জমির উপর দিয়ে যেতে হতো, জমির মাঝখান দিয়ে। তো এমন একটা সময় সেই জমির মাঝখান দিয়ে যাওয়ার সময় কোনো একটা বদ জিনের দৃষ্টি পড়ে তার উপর, এবং তারপর তার সাথে বিভিন্ন ঘটনা ঘটে। এবং এরকম একটি ঘটনা আমাদের শেয়ার করেছিলেন এক ভাই।
তো এই ঘটনাটি আমি আরও একবার শেয়ার করব, এবং এটি ভিন্ন ঘটনায় আমি চলে গিয়েছিলাম। তো আপনারা যারা এরকম ঘটনা শুনতে চান, আপনারা চাইলে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 9:05 টিউন করতে পারেন রেডিও সারাবেলা 98.8 FM। আর যদি চান এই এপিসোডটি পুরোটি আপনি শুনতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক এবং ইউটিউবে শুনতে পারেন। ইউটিউবে ক্লিপ আকারে বিভিন্ন ঘটনাগুলো আপলোড করা হয়ে থাকে, তো আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখতে পাচ্ছি আমাদেরকে মামুন লিখেছিলেন শেষ পর্যন্ত সাথে আছে শরীফ হোসেন সীমান্ত। এরপর লিখেছেন ভাইয়া কদর খন্দকার, ভাইয়া শেষ পর্যন্ত সাথে আছি। লিখেছিলেন আমাদেরকে স্বপন কুমার রায়, আমাদেরকে লিখেছিলেন আরিফুল ইসলাম প্রিয়ন্ত, লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, মনি ছিলেন আমাদের সাথে। ভাইয়া শুভ বিদায়, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, উনি তারপর টাইম স্ট্যাম্প করেছেন। দেখতে পাচ্ছি লিখেছেন নাফিজ মাহমুদ, আরও লিখেছিলেন যে ইমেলগুলো শুনতে ভালো লাগে রাতুল ভাই। আরিফুল ইসলাম প্রিয়ন্ত ভাই, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে আল মামুন, আমি গাইবান্ধা সদর 7 নং বাদেখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ড চুক বুরুল গ্রামের ধলির বাতা চাননি। আচ্ছা আচ্ছা, উনি পুরো ডিটেল আমাদেরকে দিয়েছেন, অনেক অনেক ভালো লাগলো। ইমেলটা অনেক ভয়ের ছিল, ইস্টার জাহান লিখেছিলেন। সেই সাথে আরও অসংখ্য মানুষ আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, এবং আপনাদের ভালোবাসা নিয়েই ফিরে আসি বারবার, এবং আপনাদের ভালোবাসা নিয়েই ঠিক আগামী বৃহস্পতিবার রাত 9:05 ভূতবেলা নিয়ে ফিরতে চাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।